আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ট্রান্সপোর্ট ফেনোমেনা বলতে বুঝি যে যদি আমার গ্যাসের মধ্যে ইকুইলিব্রিয়াম না থাকে তাহলে কি হয়, কিছু ট্রান্সপোর্ট হয় কিছু কোয়ান্টিটির। কি কোয়ান্টিটি? যেমন মোমেন্টামের, থার্মাল এনার্জি বা মাস। মোমেন্টামের যখন ট্রান্সপোর্ট হয় তখন ভিসকোসিটি অ্যারাইজ করে, যখন এনার্জি বা থার্মাল এনার্জির যখন ট্রান্সপোর্ট হয় তখন থার্মাল কন্ডাকশানের ঘটনাটা ঘটে, আর মাস ট্রান্সফার হলে ডিফিউশনটা ঘটে। তো এই জিনিসটাকেই আমরা ট্রান্সপোর্ট ফেনোমেনার কেস ধরে আমরা বোঝার চেষ্টা করব থ্রু ট্রান্সপোর্ট ফেনোমেনা। ঠিক আছে, তো এইটার আইডিয়াটা জাস্ট ঠিক আগের দিনের মতো, যেরকম আমরা ওই প্রেসারটা ক্যালকুলেট করলাম লাস্ট পদ্ধতিটা দিয়ে, যেটা একটা খুব ডিটেলড পদ্ধতি ছিল, ওইটা নিয়েই আমরা আজকে ট্রান্সপোর্ট ফেনোমেনা বুঝবো। কার? ফার্স্ট অফ অল ভিসকোসিটি আর থার্মাল কন্ডাক্টিভিটিকে বোঝার চেষ্টা করবো ফার্স্ট অফ অল। ঠিক আছে, আচ্ছা, ভিসকোসিটির ফর্মুলাটা কি যদি তুমি খেয়াল করো, ভিসকোসিটির জন্য যে ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে এইটা, এফ ইকুয়ালস টু ইটা এ ডিভি জেড। আমি এখানে জেড ধরছি, ডিভি জেড। এইখানে ইটাটা ভিসকোসিটি, ইটাটা হচ্ছে ভিসকোসিটি কোফিসিয়েন্ট বা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলি, যেটা এ হচ্ছে এরিয়া, আর ডিভিডিজের যেটা সেটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। যে জিনিসটার চেয়ে মানে আলাদা থাকার জন্যই আমার ভিসকোসিটি অ্যারাইজ করে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর এফটা কি? এফটা এখানটায়, এবার এফটাকে আমি কি করতে পারি, আমি এফটাকে মোমেন্টাম ইন্টু টাইম করে দিতে পারি। তাহলে এখানটায় আমি ধরো ডিপি করলাম, ডিপি ইজ মোমেন্টাম, আর এই সাইডে আমি ডিটি গুণ করে দিলাম, এটা আমার টাইম হয়ে গেল। খেয়াল করো, টাইম। তাহলে এইটা আমার কি? মোমেন্টাম। খেয়াল করে দেখো, একইভাবে তো মোমেন্টামের ট্রান্সপোর্টের জন্য আমার কি অ্যারাইজ হচ্ছে? ভিসকোসিটি অ্যারাইজ হচ্ছে। আর যদি আমি থার্মাল এনার্জির বা থার্মাল কন্ডাক্টিভিটি ধরি, থার্মাল কন্ডাক্টিভিটি, যদি আমি থার্মাল কন্ডাক্টিভিটি ধরি সেক্ষেত্রে দেখবে থার্মাল কন্ডাক্টিভিটির ফর্মুলা আমরা কি জানি? আচ্ছা, থার্মাল কন্ডাক্টিভিটির ফর্মুলা না, হিট ট্রান্সফারের ফর্মুলা, সেটা ইকুয়ালস টু কে এ কে এ কে এ ডিটি ডিজেড। এখানে এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, ডিটি ডিজেড, আর এখানটায় ডিটি। এখানে কিউজ হচ্ছে যেটা অ্যামাউন্ট অফ হিট ফ্লোয়িং, হিট ফ্লো, হিট ফ্লোয়িং ইন টাইম, হিট ফ্লোয়িং ইন টাইম ডিটি, হিট flowing in time dt in time dt, আর আগেরটা ছিল মোমেন্টাম ফ্লোয়িং ইন টাইম ডিটি, মোমেন্টাম ট্রান্সফারিং ইন টাইম ডিটি। এটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটির যে এটা কোফিসিয়েন্ট কন্ডাক্টিভিটি। বাকি দেখো এখানে একটা এরিয়া রয়েছে, এই জিনিসটা এরিয়া, ডিটি টাইম, আর এইটা যেটা এটাকে ডিটি ডিজেড, সেটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে দেখো দুটো ফর্মুলার মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, দুটো যে ফর্মুলা এদের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, আর এই জন্যই দুটো ফর্মুলাকে আমি একইভাবে বার করতে পারবো। দেখো একটা কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট আছে, ভিসকোসিটি আছে, থার্মাল কন্ডাক্টিভিটি আছে, এ আছে। আচ্ছা, এটা থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু কেটা খেয়াল রাখতে হবে, কারণ নর্মাল একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হয়, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। একটা এরিয়া রয়েছে, একটা গ্রেডিয়েন্ট রয়েছে, আর টাইম রয়েছে। তাহলে যে কোয়ান্টিটিটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে সেই কোয়ান্টিটিটার ফ্লোর জন্যই আমার এই ফেনোমেনাটা অ্যারাইজ করছে। তো কোন কোয়ান্টিটির ফ্লোয়ের জন্য আমার ভিসকোসিটি অ্যারাইজ করছে? সেটা হচ্ছে মোমেন্টামের ফ্লোয়ের জন্য, আর হিটের ফ্লোয়ের জন্য আমার কি অ্যারাইজ করছে? থার্মাল কন্ডাক্টিভিটি অ্যারাইজ করছে। হিট বা থার্মাল এনার্জি আমি বলবো মোর পার্টিকুলারলি, কারণ হিট তো একটা ফর্ম অফ এনার্জি, তো এনার্জির ফ্লোয়ের জন্য আমার থার্মাল কন্ডাক্টিভিটিটা অ্যারাইজ করছে। তো এই ফার্স্ট যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওখানটায় ডিটেলস ভিসকোসিটি কি, থার্মাল কন্ডাক্টিভিটি কি, আর ডিফিউশন কি, সেই জিনিসটা আমি বলেছি। এরপর আমরা চলে যাব এই পার্টটাতে, ভিসকোসিটি আর কন্ডাক্টিভিটির ডিটেলড অ্যানালিসিস। এই অ্যানালিসিসটা এখানটায় মানে প্রেক্ষাপটটা দেওয়া রয়েছে, আমি তোমাদের মেন আইডিয়াটা বলছি। ঠিক আছে, তাহলে মেন আইডিয়াটা কি চলো এবার ধ্যান দিয়ে শুনবে, আর আশা করছি তোমরা আগের দিন ওই ফোর্সের পার্টটা পড়েছিলে, প্রেসারের কেসটা পড়েছিলে, যেটা লাস্ট করাচ্ছিলাম, কারণ ওটার সাথে দেখবে 100% মিল পাচ্ছ।
এখানেও সেম কেস হচ্ছে, আমার একটা 3 ডাইমেনশনাল প্লেন আছে, এক্স ওয়াই জেড প্লেন। এই সাইডটা আমি এক্স ধরলাম, এই সাইডটা ওয়াই ধরলাম। এটা দেখবো স্পেরিক্যাল কোঅর্ডিনেট কিন্তু এইভাবেই ধরে, ওপরে জেড, লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই, আর এই সাইডে এক্স ধরা হয়, ঠিক আছে? তো সেম কেস আমার এখানেও সেই একই ঘটনা, একটা এরিয়া রয়েছে, এই এরিয়াটা হচ্ছে ডিএ এরিয়া। আর এই পয়েন্ট থেকে, এই অরিজিন থেকে আমার ও ডিস্টেন্স দূরে, সরি অরিজিন ও থেকে আর ডিস্টেন্স দূরে, আর অবভিয়াসলি এইটার অ্যাঙ্গেল যেটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেল আর ডিস্টেন্স দূরে আমার কি আছে, একটা ছোট্ট এলিমেন্টাল ভলিউম আছে। এই ভলিউমটা হচ্ছে, নাম দিয়েছি আমি ডিভি, ঠিক আছে? এই ভলিউমটা হচ্ছে ডিভি। এবার কি হচ্ছে, ডিভিটা আমার, এই ডিভিতে এবার এখানটা আমাকে আগের, ঠিক দেখো আগের মতোই কেস, ডিফারেন্সটা কি, আমি এখানটায় ধরে নিচ্ছি এইচ হচ্ছে একটা কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা যা কিছু হতে পারে। এইচ হচ্ছে একটা কোয়ান্টিটি, যদি আমি এইচটাকে মোমেন্টাম ধরতে পারবো, আবার এইচটাকে আমি থার্মাল এনার্জিও ধরতে পারবো। তো যদি আমি এইচটাকে থার্মাল এনার্জি ধরে নিই, তাহলে আমি কি বুঝবো কি ট্রান্সপোর্ট হচ্ছে, তাহলে আমার বা কোন ফেনোমেনাটা অ্যারাইজ করছে। যদি এইচটা থার্মাল এনার্জি হয়, এইচটা থার্মাল এনার্জি হলে আমার থার্মাল কন্ডাকশন হচ্ছে, আর এইচটা যদি মোমেন্টাম হয় তাহলে আমি ধরবো যে কি হচ্ছে, আমার ভিসকোসিটি বা ভিসকোসিটি যে ইয়েটা রয়েছে, ভিসকোসিটি ফেনোমেনাটা অ্যারাইজ হয়েছে। তো এইচ যেটা আছে, এই কোয়ান্টিটি, এইচ এখানে একটা কোয়ান্টিটি, আর এইচটা এক্স ওয়াই প্লেনে ভ্যালু, এইচটা হচ্ছে এই কোয়ান্টিটির ভ্যালু ইন এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনের মধ্যে এইচ এর ভ্যালু এইচ, আর যেখানে ডিভি আছে সেইখানটায় বুঝে নেবে এই জায়গাটা, যেখানে ডিভি আছে সেখানে এইচ এর ভ্যালু কিন্তু এইচ প্লাস ডেল এইচ ডেল জেড আর কস থিটা। কেন এই ভ্যালুটা হচ্ছে বলো তো? দেখো এইচ এর ভ্যালু আমি এখানটায়, দেখো এখানটায় কিন্তু একটা ইকুইলিব্রিয়াম থাকবে না, তবেই কিন্তু ফ্লোটা হবে, ঠিক আছে? তো এইচ যে কোয়ান্টিটিটা আছে তার ভ্যালুটা এক্স ওয়াই প্লেনে, তার ভ্যালুটা হচ্ছে এইচ, কিন্তু যত ওপরে উঠবে আমার এইচ এর ভ্যালুটা চেঞ্জ করবে। কত করে চেঞ্জ করবে? এইচ জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠছি, তো জেড অ্যাক্স, তাহলে ডেল এইচ ডেল জেড পরিমাণ করে চেঞ্জ হবে। আর তোমরা খেয়াল করে দেখো, এইটা যদি আর হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমার এই হাইটটা কিন্তু আর কস থিটা, ঠিক কি না? এই হাইটটা হচ্ছে আর কস থিটা। তাহলে আমার কত পরিমাণ এইচ চেঞ্জ হয়ে যাবে এইচ এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে, এই জায়গাটায় যেতে কত পরিমাণ চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে এইচ প্লাস ডেল এইচ ডেল জেড আর কস থিটা। একইভাবে এই এক্স ওয়াই প্লেনের নিচেও আমি একটা এরকম ভলিউম ধরতে পারি, সেইটা বলো এই প্লেন বরাবর আমার ইয়ে কত হবে, এইখানে আমার এক্স ওয়াই জেড এর নিচেও একটা ডিপি ভলিউম আছে, এইখানে এইচ এর মান কত হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, ভেরি গুড। এইচ মাইনাস ডিএইচ ডিজেড বাই আর কস থিটা, ডিএইচ ডিজেড আর কস থিটা, বা ডেল এইচ ডেল জেডও লিখতে পারো, আর কস থিটা। এটা ডি করে দিই, ঠিক আছে? এটা ডি করে দিই, ডেল না রেখে ডি করে দিই। তাহলে এবার কি হচ্ছে দেখো, এবার আমি ধরছি এইখানে সেম আগের মতো গল্প, আমার এইখানটায় কতগুলো মলিকিউলস আছে, এই ডিভির মধ্যে আমি ধরে নিচ্ছি আমার ডিএন সংখ্যক মলিকিউলস রয়েছে, ডিএনসি সংখ্যক মলিকিউলস রয়েছে এই পার ইউনিট ভলিউম, এটার মধ্যে ডিভির মধ্যে, ঠিক আছে? মলিকিউলস হচ্ছে ডিএনসি সংখ্যক, ডিএনসি মলিকিউলস পার ইউনিট ভলিউম। এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, মলিকিউলস পার ইউনিট ভলিউম, volume having velocity between c and c plus dc, having velocity between c and c plus dc। এখানটায় আমরা এই c and c plus dc কেসটাও নিয়ে আসছি, c and, কিন্তু খুব একটা ফ্যাক্টর করবে না, পরে এটা জাস্ট দেখবো আমরা একটা ইন্টিগ্রেশনে পড়ে c বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আমাকে এবার সেই পুরো জিনিসটা বলো, ডিএনসি হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম,
যেটা হচ্ছে সব জায়গায় রয়েছে, তাহলে আমার ডিভিতে কত পরিমাণ ভলিউম, কত পরিমাণ মলিকিউলস আছে, এই ডিভির মধ্যে কত পরিমাণ মলিকিউলস থাকবে, ডিএনসি ডিএনসি ডিভি, সরি ডিএনসি ডিভি। আচ্ছা, এবার যদি নিউসি যদি কলিশন ফ্রিকোয়েন্সি হয় তাহলে কতগুলো কলিশন হবে ইন ডিটি টাইম। নিউসি যদি কলিশন ফ্রিকোয়েন্সি হয়, ওই হাফ ইনটু এটা হয়ে যাবে। একদম কলিশন ফ্রিকোয়েন্সি হয় না, কলিশন হ্যাঁ ফ্রিকোয়েন্সি যদি হয়, আর নিউসির একটা ফর্মুলা আছে, নিউসি ইকুয়ালস টু সি বাই ল্যামডা, সবসময় মাথায় রাখবেন নিউসি, এটা আমি বলেছিলাম আগের দিন, নিউসি ইকুয়ালস টু সি বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, ঠিক আছে। নিউসি যেটা সেটা হচ্ছে সি বাই ল্যামডা, সি হচ্ছে ভেলোসিটি আরএমএস ভেলোসিটি, আর ল্যামডা হচ্ছে আমার মিন ফ্রি পাথ, ঠিক আছে। তো কলিশন ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে কতগুলো মলিকিউল, কতগুলো কলিশনস হচ্ছে নাম্বার অফ কলিশনস, নাম্বার অফ কলিশনস হবে কলিশনস ইন ডিভি, ডিভি ইন টাইম ডিটি, ডিটি সেটা হবে হাফ ইন্টু নিউসি ডিটি ডিএনসি ডিভি, ঠিক আছে। তাহলে এবার একটা কলিশনের জন্য দুটো মলিকিউলস বেরোচ্ছে, তাহলে নাম্বার অফ মলিকিউলস কামিং আউট অফ, নাম্বার অফ মলিকিউলস কামিং আউট অফ ডিভি, মলিকিউলস কামিং আউট অফ ডিভি, একটা কলিশনের জন্য দুটো মলিকিউল বেরোচ্ছে, তাহলে নাম্বার অফ মলিকিউলস কামিং আউট অফ ডিভি কি হবে, 2 গুণ হয়ে যাবে। হ্যাঁ কামিং আউট অফ ডিভি ইন অল ডাইরেকশন, অল ডাইরেকশন, সেটা হয়ে যাবে আমার অবভিয়াসলি 2 ইন্টু হাফ নিউসি ডিটি ডিএনসি ডিভি, দ্যাট ইজ ইকুয়ালস টু নিউসি ডিটি ডিএনসি ডিভি। দেখো এরপর আস্তে আস্তে মুখস্থই হয়ে যাবে টার্মসগুলো, ঠিক আছে। এটা লিখলাম, এরপর কতগুলো মলিকিউলস আমার, এবার সেই একই কেস, কতগুলো মলিকিউলস আমার ডি এর দিকে যাবে, তারা এই সলিড অ্যাঙ্গেলের মধ্যে থাকবে ডি ওমেগা, তাই তো, কতগুলো মলিকিউলস ডি এর দিকে যাবে তারা হচ্ছে সলিড অ্যাঙ্গেলে, আর ডিএ, আর এই সলিড অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, ডিএ সাবটেন্ড করেছে না ডিএ কস থিটা সাবটেন্ড করেছে, ডিএ কস থিটা, ডিএ কস থিটা সাবটেন্ড করেছে, ঠিক আছে। তাহলে এই ছবিটা আর লাগছে না তো, ছবিটা তাহলে মুছে দিলাম, আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ছবিটা মুছলাম, তাহলে ছবিটা অবশ্যই এখানে রয়েছে, অসুবিধা হবে না, এখানে ছবিটা রয়েছে, ঠিক আছে। তো নেক্সট তাহলে কি হচ্ছে, নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস মুভিং টুয়ার্ডস ডিএ, ডিএ এরিয়ার দিকে কতগুলো মলিকিউলস যাবে, ডি ওমেগা বাই 4 পাই, রাইট, ডি ওমেগা বাই 4 পাই, তারপর কি হয়ে যাবে নিউসি ডিটি ডিএনসি ডিভি, নাম্বার অফ মলিকিউলস দ্যাট উইল রিচ, আচ্ছা এটাকে আমি একটা কাজ, আর ডি ওমেগাটা কি সেটা সাইডে লিখে রাখলাম, ডি ওমেগাটা হচ্ছে আমার ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, এইভাবে যদি ভেঙে ভেঙে মনে রাখো না তাহলে কিন্তু ইজিলি মুখস্থ থাকবে, যদি পুরো ইকুয়েশনটা একবারে মুখস্থ করতে যাও তাহলে হবে না, ঠিক আছে। নাম্বার অফ মলিকিউলস দ্যাট উইল অ্যাকচুয়ালি রিচ ডিএ, নাম্বার অফ মলিকিউলস, মলিকিউলস দ্যাট উইল reach DA from DV, obviously DV থেকে আসছে, সেটা কত হবে, সেটা ইকুয়ালস টু ডি ওমেগা, আচ্ছা এটা আমি একবার ডিএ কস থিটা লিখে দিই, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার 4 পাই আর স্কোয়ার, সরি 4 পাই আর স্কোয়ার, কি থাকছে নিউ সি এর জায়গায় আমি এক কাজ করি সি ল্যামডা লিখে দিই, নিউ সি এর জায়গায় সি ল্যামডা ডিটি ডিএনসি ডিভি, এগুলো এর সাথে কি গুণ হবে, সারভাইভাল ইকুয়েশন মাইনাস আর বাই ল্যামডা, ঠিক কিনা মনে পড়ছে তো, এইটা সারভাইভাল ইকুয়েশন, আর ডিস্টেন্স যেতে কতগুলো মলিকিউলস বিনা মানে বিনা কোনো কলিশনে আর ডিস্টেন্স কতগুলো মলিকিউল ট্রাভেল করতে পারবে, সেটা হচ্ছে n0 e টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, ঠিক আছে। তো
এটা আমরা দেখলাম শুধু ডিভি থেকে, শুধু এই ডিভি থেকে কতগুলো মলিকিউলস আমার এই ডিএতে এসে পৌঁছবে। তাহলে যদি আমি এই পুরো সেমি সার্কেলটা ধরতে হয়, এই পুরো সেমি সার্কেল আর প্রায় ইনফাইনাইট দূর অবধি, ইনফাইনাইট রেডিয়াসে সেমি সার্কেল একটা আছে, সেই সব জায়গা থেকে কতগুলো মলিকিউলস ডিএতে আসবে সেটা যদি আমায় করতে হয় তাহলে কি করব, আমি ইন্টিগ্রেট করব। এটা শুধু আপার সেমি সার্কেলের জন্য অফ ইনফাইনাইট রেডিয়াস আর ইকুয়ালস টু ইনফিনিটি। কি করব তাহলে, সবার জন্য আমি বার করতে চাইছি, তাহলে আমি কি করব, ইন্টিগ্রেট করব। কিরাম ইন্টিগ্রেশনটা হবে, 3 রকম ইন্টিগ্রেশন হবে। তাহলে molecules of all velocities coming from all direction towards dA towards dA, সেটা কি হয়ে যাবে, এবার আমি ইন্টিগ্রেশনটা বসাবো। প্রথমে হবে ইকুয়ালস টু, আচ্ছা আমার কি কি আছে, আচ্ছা আরেকটা কাজ আমি তিনটে ইন্টিগ্রেশন এক্ষেত্রে হবে। একটা ইন্টিগ্রেশন হবে আর এর রেসপেক্টে, আর 0 থেকে ইনফিনিটি হবে। সেকেন্ড ইন্টিগ্রেশন হবে যেখানে ভেলোসিটি ধরেছি তাই ভেলোসিটি ধরতে হবে, সি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ভেলোসিটিটা, ঠিক আছে। থার্ড ইন্টিগ্রেশন হবে অবভিয়াসলি ফাই এর ভ্যালু কোথা থেকে কত অবধি হবে বলে, ফাই কত থেকে কত হবে, 0 টু 2 পাই, আর থিটা হবে 0 টু পাই বাই 2। এরপর কি হয়ে যাবে, dA cos থিটা বাই আর স্কোয়ার, dA cos থিটা বাই 4 পাই আর স্কোয়ার। আর আমার কি ছিল এইখানটায়, ডিএনসি ছিল সি বাই ল্যামডা, ডিএনসি ডিটি ছিল, ডিটিটা আগে লিখবো, আর তারপর ডিএনসি ডিভি, ডিএনসিটা রাখলাম, আর ডিভি এর জায়গায় আমি কি করব, আমি স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের ভলিউম বসিয়ে দেবো, আর স্কোয়ার সাইন থিটা কস থিটা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর, তাই তো এটা বেরোবে তো। এবার দেখো কাকে কাকে আমি বাইরে নিয়ে আসতে পারছি, আমি টাইমকে, এরিয়াকে, এইগুলোকে আমি বাইরে নিয়ে আসতে পারছি। টাইম, এরিয়া, 4 পাইকে বাইরে নিয়ে আসতে পারছি, আর স্কোয়ার আর আর স্কোয়ার কেটে যাবে, এখানে নিচে আর স্কোয়ার আছে এখানে আর স্কোয়ার আছে, কেটে যাবে। তাহলে যেগুলো বাইরে নিয়ে আসা যায় সেগুলোকে নিয়ে আসি, ডিএ কে বাইরে নিয়ে আসলাম, ডিটি কে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা আর কি বাইরে আসতে পারে, সি কে বাইরে, না সি আছে ইন্টিগ্রেশনে আছে, সি কে বাইরে নিয়ে আসা যাবে না। ডিএন আর ডিএনসি এটা ফাংশন অফ সি, তো এটাকেও বাইরে আনা যাবে না। নিচে 4 পাইকে বাইরে আনতে পারি আপাতত, 4 পাইকে বাইরে নিয়ে আসলাম। আর কিছু আছে বাইরে আনা আমরা তো, না নেই, আর স্কোয়ার কেটে গেছে। তাহলে আমার দেখো কি পড়ে থাকছে, একটা হচ্ছে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এর কি কি আছে এখানটায়, আর এর শুধু একটা জিনিস তো মিসই করে গেছি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই, এইটা থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডাটা মিস করে গেছিলাম, সরি। তো আর এর জন্য দেখো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, এখানে আর আছে তাহলে এইটাকে রাখবো। আর একটা কাজ করি সুবিধার জন্য, আমি এখানে ল্যামডাটা লিখে দিই, ঠিক আছে, এখানে ল্যামডাটা লিখে দিলাম। আর কি আছে আমার পরেরটা, আমি সি এর জন্য, সি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সি এর কি কি টার্ম আছে, একটা সি আছে আর ডিএনসি আছে, সি ডিএনসি এটা রাখলাম। পরের টার্মটা আছে ফাই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সরি 2 পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, ফাই এর কি আছে, ফাই এর আমার এখানটায় কিছুই নেই তো শুধু ডি ফাই বসবে। আর লাস্ট যেটা আছে থিটা ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সরি পাই বাই 2, তাহলে এটার কি হবে, এখানে দেখো আমার একটা কস থিটা আছে, এখানে একটা সাইন থিটা আছে, সাইন থিটা ডি থিটা। আচ্ছা এবার আমার এখানটায় এত অবধি করলে চলবে না, এখানে আমার আরেকটা, এটা আমার করলো কতগুলো মলিকিউলস আমার এগোচ্ছে, কিন্তু ফার্স্ট বারে একটা ডিআর মিস গেছে না, আর হ্যাঁ 0 হ্যাঁ টু হ্যাঁ ইনফিনিটি, এখানে ওটার পরে ডিআর হবে। ডিআর হবে, সরি ডিআর হবে এখানটা। এবার এইটা তো হলো নাম্বার অফ মলিকিউলস, তাহলে কোয়ান্টিটি, দ্য কোয়ান্টিটি এইচ, এই একটা কোয়ান্টিটি ধরেছিলাম না, কোয়ান্টিটি এইচ মুভিং টুয়ার্ডস ডিএ, সেটা কি হবে বলতো, ফ্রম আপার মুভিং টুয়ার্ডস দিয়ে হবে না, এটাকে আমি বলবো ক্রসিং ডিএ, কারণ এটা ডিএ তে পৌঁছে গেছে। দ্য কোয়ান্টিটি এইচ, এটা ক্রসিং ডিএ ফ্রম আপ ডাইরেকশন,
quantity H crossing DA area from upward direction. মানে যদি ছবিটা দেখো, এই ওপর থেকে কতগুলো মলিকিউলস এই ডিএ এরিয়াটাকে কভার করবে, মানে মলিকিউলস না, এই কোয়ান্টিটি এইচটা, সেটা কি হবে বলো তো? আচ্ছা, ওপরে কোয়ান্টিটি কত, এইচটা কত ছিল ওপরে? এইচ প্লাস ডিএইচ ডিজেড আর কস থিটা, তো এই জিনিসটাকে আমায় বসিয়ে দিতে হবে এর মধ্যে। এইখানে ইকুয়েশানে আমাকে এই টার্মটাকেও বসিয়ে দিতে হবে, ডিএডিটি বাই, এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম, এটাকে আমি নাম দিলাম সে টি, যেহেতু একটা কোয়ান্টিটি ট্রান্সফার হচ্ছে আর একটা ডাউনওয়ার্ড অ্যারো দিয়েছি। ডাউনওয়ার্ড অ্যারো বোঝাচ্ছে যে এটা ওপর থেকে নিচে আসছে, তাই ডাউনওয়ার্ড অ্যারোটা দিয়েছি। আর টিটা মানে বোঝাবার জন্য, জাস্ট কোনো মানে নেই এখানে, কিন্তু এটার কোনো সাইন মানে ভেক্টর ফেক্টর নয়, কিন্তু জাস্ট বোঝাবার জন্য টি ডাউনওয়ার্ডস। টি হচ্ছে একটা মানে যেহেতু ট্রান্সফার হচ্ছে তাই টি আমি লিখেছি এক্ষেত্রে। সেটা কি হবে? ডিএডিটি বাই 4 পাই, এটা আমি বইয়েরই টার্মসগুলো ইউজ করছি, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আচ্ছা, এইখানটায় আমি এক কাজ করি, ওই এইচের টার্মটাকে যোগ করে দেবো, এইচ প্লাস ডিএইচ ডিজেড আর কস থিটা, সরি আর কস থিটা, তারপর কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডি আর, এখানে একটা কস থিটা আছে, খেয়াল রাখতে হবে, এটা পরে গুণ হবে। এখানে আমি থিটাটাও বসিয়ে দিই, থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই টু কস থিটা সাইন থিটা, এটা এই কস থিটাটা পরে এখানে চলে যাবে, কস থিটা সাইন থিটা ডি থিটা, তারপর ইন্টিগ্রেশান ডি ফাই, আর লাস্টেরটা যেটা থাকবে সেটা কি থাকবে? ইন্টিগ্রেশান সি ডিএন সি। ঠিক আছে, তো এই অবধি বোঝা গেল তো? এটা হচ্ছে কতগুলো কোয়ান্টিটি ওপর থেকে নিচে আসছে বা ডিএ কে পার করছে ফ্রম আপ সাইড। এবার তাহলে বলো তো কতগুলো কোয়ান্টিটি আমার, অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি যেটা ডিএ কে পার করবে ফ্রম ডাউন টু আপওয়ার্ড, কি হবে? এইটা দেখে বলো কি হবে, কি চেঞ্জ করব এই জিনিসটার মধ্যে। ডিএইচ বাই ডিজেড ওটাকে মাইনাস এ বসে, ভেরি গুড, এইটা মাইনাস বসাবো আর হয়ে যাবে। তো কোয়ান্টিটি এইচ ক্রসিং এ ফ্রম আপ ডাউনওয়ার্ড ডাইরেকশন, তাহলে এটা মুছে দিলাম। কোয়ান্টিটি এইচ ক্রসিং ডিএ ফ্রম আপওয়ার্ড ডাইরেকশন, quantity H crossing dA from downward direction, এখানটায় আমি এক কাজ করব, এই যে টি ধরেছিলাম তো এখানেও টি ধরবো, কিন্তু সাইনটা উল্টে দেবো, আপওয়ার্ড মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এরপর কি হবে? সেই একই জিনিস, ডিএ ডিটি আর পাই, আর পাই 4 পাই, আর কি আছে এখানটায় 0 টু ইনফিনিটি, এইখানটায় আমি ওই এইচের টার্মটা বসিয়ে দেবো, এইচ প্লাস সরি এইচ মাইনাস, এখানটা আমার এইচ মাইনাস হয়ে যাবে, এইচ মাইনাস ডিএইচ ডিজেড আর কস থিটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ই টু দি পাওয়ার আর ডিআর, এখানটায় ডি কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই ইন্টিগ্রেশন, আর আরেকটা হবে ইন্টিগ্রেশন সি ডিএনসি। দেখলে তো, ভেঙে ভেঙে করলে টার্মগুলো প্রায় মুখস্থই হয়ে যাবে। তাহলে হ্যাঁ বলো বলো বলো। বলছি লো লেভেল থেকে হাই লেভেলে যাচ্ছি কি করে, এটাই বোঝা যাচ্ছে না না তো। এটা তো আমি, দাঁড়াও এই ব্যাপারটা শোনো, এটা কিরকম কেস, ধরো তোমার আমি ধরছি যে দু রকমই ট্রান্সফারেন্স হচ্ছে, এইখান থেকেও ট্রান্সফার কিছু হচ্ছে, আবার এইখান থেকেও কিছু রকম ট্রান্সফার হচ্ছে। এবার এইখানে টোটাল ট্রান্সফারটা যদি T1 হয়, এখানে টোটাল ট্রান্সফারটা যদি T2 হয়, তাহলে আমার নেট ট্রান্সফার ডাউনওয়ার্ডটা কি হবে? T1 মাইনাস T2, সেটাকে আমি বার করতে চাইছি। বুঝতে পারলে তো? এবার এমন হতেই পারে যে T2টা 0, সেটা আমরা জানি না, এমন হতেই পারে,
কিন্তু আমরা এখানটায় কি করছি, আমরা ধরছি বোথ সাইডে ট্রান্সফারটা হতে পারে, এইরাম ধরে নেয় না অনেক সময়, অনেক সময় ধরে না, যেমন ওই সার্কিটের সময় এরকম ধরে আই থিঙ্ক, যে কারেন্ট আমার এই দিকে যাচ্ছে, পরে হিসাব করে দেখা যায় কারেন্টটা মাইনাস বেরোলো, তার মানে অ্যাকচুয়াল কারেন্টটা উল্টো, এরকম কেস আর কি, বুঝতে পারলে তো? হ্যাঁ তো এইখানটায় আমি ধরছি যে মানে গ্যাসগুলো ধরো, গ্যাসগুলো তো একে অপরের সাথে কোলাইড করছে, ঠিক যেভাবে আমার ওপর থেকে, আর এখানে কিন্তু গ্র্যাভিটির কোনো কেস নেই, কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু গ্র্যাভিটির জন্য কিন্তু এই পার্টিকেলসগুলো নিচে আসছে না। পার্টিকেলসগুলো কেন নিচে আসছে, কারণ পার্টিকেলসগুলো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো সব ডাইরেকশনে ছড়াচ্ছে, ভেবে দেখো, আমি আগের দিন বলেছিলাম যে কোলাইড করার পর পার্টিকেলসগুলো সব ডাইরেকশনে ছড়াচ্ছে, তার মধ্যে থেকে আমি শুধু ওই পার্টিকেলসগুলোকে কনসিডার করছি যারা ডি এর দিকে এগোচ্ছে, বুঝতে পারলে? বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। আর একইভাবে তাহলে তুমি ভাবো নিচের যে ডিভি আছে তার মধ্যে থেকেও পার্টিকেলসগুলো আফটার কলিশন সব জায়গায় ছড়াচ্ছে, আর আমি শুধু সেইগুলোকে কনসিডার করছি যেগুলো ডি এর দিকে যাচ্ছে, বুঝতে পারলে? এবার এইটা তো একটা ডিভির জন্য, এরকম তো হাজার হাজার ডিভি, কোটি কোটি ডিভি রয়েছে, সবার জন্য পার্টিকেলসগুলো কিছু পরিমাণ করে পার্টিকেলস ডি এর দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, এইখানটায় কিন্তু আমি এখানে জাস্ট বোঝার জন্য একটা ভলিউম কনসিডার করেছি। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হচ্ছে, যে চারপাশের গ্যাসের যতগুলো মলিকিউলস রয়েছে সব মলিকিউলসগুলো র্যান্ডম মুভমেন্ট করছে, তো ধরো এখানকার যে মলিকিউলস এই দিকে, এখানকার যে মলিকিউলস এই দিকে, সব মলিকিউলসগুলো র্যান্ডমলি মুভ করছে, তার মধ্যে থেকে আমি একটা হিসাব করছি যে কতগুলো মলিকিউলস আমার ডিএ কে ক্রস করছে, বুঝতে পারলে কেসটা? এরম ভাবে জিনিসটাকে আমি ধরছি আর কি। ঠিক আছে। কিন্তু এইখানটায় সেটাকেই বোঝার জন্য আমি এই এলিমেন্টাল ভলিউম ডিভি ধরে মানে ক্যালকুলেট করছি, তারপর ফুল মানে এই ডিভিটা এলিমেন্টাল ভলিউমটাকে আমি ফুল এরিয়ার জন্য, মানে ফুল ভলিউমের জন্য, এরিয়া বলবো না, ফুল ভলিউমের জন্য আমি ধরছি, তারপর মানে সব দিক থেকে মলিকিউলসগুলো আমার এই ডি এর দিকে যাচ্ছে, সেইভাবে জিনিসটা ধরা হচ্ছে। তাহলে এটা হচ্ছে নেট ট্রান্সফার ফ্রম ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে নেট ট্রান্সফার টু অফ কোয়ান্টিটি, নেট মানে দুটোকে মাইনাস করতে হবে, নেট ট্রান্সফার অফ কোয়ান্টিটি এইচ, সরি, নেট ট্রান্সফার অফ কোয়ান্টিটি এইচ ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, সেটা কি হবে, সেটা হবে, এটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এফ ইকুয়ালস টু টি ডাউন মাইনাস টি আপ, যেহেতু আমি নেট ট্রান্সফারটাকে আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ধরছি, তাই টি ডাউনের সাথে টি আপটাকে মাইনাস করছি। যদি আমাকে নেট ট্রান্সফার ইন আপওয়ার্ড ডাইরেকশন ধরতে হতো তাহলে আমাকে টি আপ থেকে টি ডাউনকে মাইনাস করতে হতো, ঠিক আছে? তো এটা হচ্ছে নেট ট্রান্সফার অফ দ্য কোয়ান্টিটি এইচ, এই এইচ কোয়ান্টিটিটা কত পরিমাণ নিচের দিকে যাচ্ছে, কি হবে বলতে পারো? দেখো আগের ফর্মুলা আর এই ফর্মুলা সব সেম, শুধু এখানটায় মাইনাস আছে। তাহলে তোমার দুটোকে যদি মাইনাস করো, জাস্ট এইচটা কেটে যাবে, একটা 2h dz চলে আসবে কিনা, 2h dz আর cos থিটা চলে আসবে, ভেবে দেখো, দুটোকে মাইনাস করলে একটা 2h dz আর cos থিটা চলে আসবে, ঠিক কিনা ভেবে দেখো, কারণ বাকি সব টার্ম সেম আছে। হ্যালো, হ্যাঁ স্যার। এটা বুঝতে পারলে তো? যদি দুটোকে মাইনাস করো তো বাকি সব টার্ম থাকবে, শুধু এইটার জায়গায় এইচ মাইনাস এই আর এইচ প্লাস এইটার জায়গায় শুধু চলে আসবে 2h dz আর cos থিটা, কারণ এইচ আর এইচ কেটে যাবে, দুটো টার্মের থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে আমার নেট কোয়ান্টিটি যেটা হয়ে গেল সেটা কি, এফ যেটা আছে নেট ট্রান্সফার অফ দ্য কোয়ান্টিটি ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, সেটা হচ্ছে আমি এখানটায় ডিএ ডিটি লিখলাম যেমন ছিল তেমন, ডিএ ডিটি বাই 4 পাই ইন্টু 2dh dz, এটাকেও বাইরে নিয়ে আসলাম। এরপর যে টার্মসগুলো আছে সেগুলোকে আমি একটার পর একটা লিখে গেলাম। একটা হচ্ছে আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, খেয়াল করে দেখো এখানে একটা আর ঢুকে গেছে, ওই আর cos থিটা ছিল না, সেই আরটা এখানে রয়ে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা dr। এই আরটা কেন এলো বলো তো? খেয়াল করো এর সাথে একটা আর cos থিটা থাকছে, এই আরটা।
আর 2h ডিজেডটাকে বাইরে নিয়ে গেছি, যে কস থিটাটা ছিল সেটাকে আমি থিটার সাথে নিয়ে চলে গেলাম, থিটার ইন্টিগ্রেশনে নিয়ে চলে গেলাম। কস থিটা ইকুয়ালস টু 0 টু পাই বাই 2 কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা। বাকি দুটো কি হবে? বাকি দুটো ইন্টিগ্রেশন ফাই ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 0 টু 2 পাই ডি ফাই আর একটা হবে সি এর সি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি সি ডিএনসি। সবগুলো কভার করে গেল, সব কোয়ান্টিটি কভার করে গেল, কিছু বাকি পড়ছে না তো? দেখে নাও। এবার বলো এই জিনিসটা কি বেরোবে? আগের দিন ক্যালকুলেট করে দেখা হয়েছিল, কি বেরোবে এটা? মানে আমি ক্যালকুলেট করাইনি, তোমাদেরকে বলেছিলাম জেড ইকুয়ালস টু কস থিটা ধরে। ওয়ান বাই থ্রি বেরোবে কিনা বলো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার 1/3। আচ্ছা, তাহলে এই ডি ফাইটা কি বেরোবে? ডি ফাইটা বেরোবে 2 পাই। আচ্ছা এইটা কি বেরোবে? এইটাকে একটু করে দেখিয়ে দিই, যেহেতু গামা ফাংশনের জিনিস। গামা ফাংশন 0 টু ইনফিনিটি আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, নিচেও ল্যামডা আছে ডি ল্যামডা। আমি এক কাজ করি, সরি ডি আর ডি ল্যামডা ডি আর, আমি ধরে নিচ্ছি লেট আর আর বাই ল্যামডা ইকুয়ালস টু জেড। তারিকা কি করছি? আর বাই ল্যামডাটাকে আমি জেড ধরে নিচ্ছি, তাহলে আমার ডিজেড কি হবে? ডিজেড হবে ডি আর ডি ল্যামডা, সরি ডি আর ল্যামডা, আর ল্যামডার তো কনস্ট্যান্ট, ডি আর ল্যামডা। তাহলে আমার দেখো এখানটায় যে ইন্টিগ্রেশনটা আছে, এখানটায় আমাকে কি করতে হচ্ছে 0 টু ইনফিনিটি, এখানে যদি আমাকে আর, তাহলে আর ইকুয়ালস টু জেড ল্যামডা, আর ইকুয়ালস টু জেড ল্যামডা, তাহলে এখানে একটা ল্যামডা জেড চলে আসবে আর এর জায়গায়, আর ইকুয়ালস টু জেড ইন্টু ল্যামডা আর এর জায়গায়, আর এই ল্যামডা ডিআরটাকে আমি ডিজেড করে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। ল্যামডাটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে যাও, এখানটায় আমার কি পড়ে থাকছে 0 টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। মানে এটা গামা ফাংশন কত গামা হচ্ছে এখানে? এন কত? এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত আছে? 1 আছে, দ্যাট ইজ এন ইকুয়ালস টু 2। তাহলে এখানে কত গামা দেবে? ল্যামডা অফ গামা 2। বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যালো, কানেকশন কেটে গেল নাকি? হ্যালো, না স্যার, ও বুঝেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর এই গামা 2 আমায় কি দেবে? 1 ফ্যাক্টোরিয়াল। গামা 2 দেবে 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে আলটিমেটলি আমি ল্যামডা পাবো। তার মানে এই টার্মটা যেটা আছে, এই টার্মটা আলটিমেটলি আমাকে কি দেবে? ল্যামডা। এই টার্মটা আলটিমেটলি ল্যামডা দেবে। তো দেখো এইটা ল্যামডা দিচ্ছে, ল্যামডা ই টু দি পাওয়ার আর বাই ল্যামডা, সরি আর বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডিআর, এটা আমায় ল্যামডা দিচ্ছে। কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা, এটা আমায় 1/3 দিচ্ছে। ডি ফাইটা 2 পাই দিচ্ছে। এইটা লাস্ট টার্মটা, এটা কি দেবে? এনি আইডিয়া? এটা আমায় এন সি বার দেবে। এন সি বার, কেন এন সি বার দেবে? কারণ তুমি একটু খেয়াল করে দেখো সি বারের ফর্মুলা কি? সি বার ইকুয়ালস টু সামেশন ওভার এন সি বাই সামেশন ওভার এন। এটাকে ইন্টিগ্রেশন ফর্মে লিখতে পারি আমি সি ডিএনসি বাই ইন্টিগ্রেশন ডিএন। ইন্টিগ্রেশন ডিএনটা আমায় কি দেবে? তাহলে ইন্টিগ্রেশন সি ডিএনসি, ইন্টিগ্রেশন অফ ডিএন আমাকে এন দেবে। তাহলে খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন অফ হুইচ ইমপ্লাইজ ইন্টিগ্রেশন অফ সি ডিএনসি, যেটা অবভিয়াসলি ইন্টিগ্রেশনটা আমার হচ্ছে 0 টু ইনফিনিটি, এটা আমাকে এন সি বার দিচ্ছে কি দিচ্ছে না? এন সি বার দিচ্ছে তো। এটা হচ্ছে আমার কি বলে মিন ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কত? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কত? 8 kT বাই পাই এম রুট ওভার, তাই তো? এটাই অ্যাভারেজ তো। সব থেকে কম হয় হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি 2 kT বাই পাই এম, তারপর হয় অ্যাভারেজ ভেলোসিটি দ্যাট ইজ 8 kT বাই পাই এম, আর সব থেকে বেশি হয় হচ্ছে আমার কি বলে এটার ভ্যালুটা 8 বাই পাইটা 2.6 মতো হয়, আর তারপর হয়
মিন ভেলোসিটি যেটা, সরি আরএমএস ভেলোসিটি 3kT/n। ঠিক আছে, এ বুঝতে পারছো তো? কোনো অসুবিধা থাকলে বলো কিন্তু, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়। ইকুয়েশনটা খুব বাজে, কিন্তু যদি ভেঙে ভেঙে মনে রাখতে পারো কিছুই না, খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই অবধি হলো তো? এটা মুছলাম তাহলে। তাহলে নেট কোয়ান্টিটি যেটা আমার ডাউনওয়ার্ড ফ্লো হচ্ছে, সেটা আমার কি বেরোচ্ছে, dA dt বাই 4 পাই, এর সাথে আমার কি থাকছে 2dH dz, 2dH dz। এবার এবার যতগুলো কোয়ান্টিটি আছে সেইগুলো বসিয়ে দিচ্ছি। ল্যামডা ছিল, একটুখানি মনে করি বলো তো কী কী ছিল। ল্যামডা ছিল একটা, 1/3 ছিল একটা, আর একটা 2 পাই বেরিয়েছিল, আর আরেকটা কি বেরিয়েছিল NC বার। আর কিছু মিস হচ্ছে না তো? একটু দেখে বলো তো। হ্যালো, না স্যার একটাই তো। ঠিক আছে, তাহলে দেখো 2 × 2 পাই মানে 4 পাই, 4 পাই 4 পাই কেটে গেল। তাহলে আমার যেটা নেট কোয়ান্টিটি মুভিং ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, এফ যেটা নেট কোয়ান্টিটি মুভিং ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন, 1/3 dA, তারপর কি আছে 1/3 dA dt, dA dt ল্যামডা, আচ্ছা NC বার ল্যামডা dz, dH dz, এইটা আমরা পেলাম। 1/3 dA dt NC বার ল্যামডা dH dz, এই অবধি আমরা পেলাম। এবার করব কি, এবার আমি কোয়ান্টিটিটাকে ধরবো। এবার আমি ধরবো যে এইচটা কি, এইচটা মোমেন্টাম নাকি এইচটা থার্মাল কন্ডাক্টিভিটি, এইচটা মোমেন্টাম নাকি থার্মাল কন্ডাক্টিভিটি, বা থার্মাল কন্ডাক্টিভিটি না, থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি কন্ডাক্ট। তো সবার আগে আমরা ভিসকোসিটি বার করব, ভিসকোসিটির কেসটা দেখব। এক্ষেত্রে আমাকে কি ধরতে হবে, এইচটাকে কি ধরতে হবে, মোমেন্টাম ধরতে হবে। H = m × u হুইচ ইজ মোমেন্টাম, ইউ হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে তো। H = m × u, দ্যাট ইজ মোমেন্টাম। তাহলে dH dz কি হয়ে যাবে, dH dz কি হবে বলো, dH dz হয়ে যাবে, তুমি দেখো এবার কিরাম মিল পাওয়া যাবে, দেখো m du dz, রাইট, m du dz। তাহলে m du dz টা এখানটায় বসিয়ে দাও। তাহলে এই যে কোয়ান্টিটিটা আমরা পেলাম f, এফটা কি রিপ্রেজেন্ট করছে, এফটা তো আমার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছে দেখতে গেলে, মোমেন্টাম। মোমেন্টাম ইকুয়ালস টু কি ছিল, dA dt, dA dt 2 পাইটা কেটে গেছে, 1/3 ছিল সামনে, 1/3 dA dt, এমটা থাকছে, du dz থাকছে, আর NC বার থাকছে। দেখো এফটা কিন্তু এক্ষেত্রে মোমেন্টাম, খেয়াল করবে এফটা কিন্তু কোয়ান্টিটিটা এখানে যখন আমি এইচটাকে মোমেন্টাম ধরেছি, এইচ আর এফ কিন্তু সেম জিনিস, আলাদা নয় কিন্তু। যখন আমি এইচটাকে মোমেন্টাম ধরছি তখন এফটাও কিন্তু এইচ এর ভ্যালু হবে, মানে মোমেন্টামই হবে কিন্তু, ঠিক আছে তো। তো এফটা এখানটায় মোমেন্টাম। তো মোমেন্টামের সাথে তুমি যদি টাইম নামিয়ে দাও তুমি কি পাবে, তাহলে এফ ডিটিটা কি হবে, F/dt, এটা কি হবে, মোমেন্টাম বাই টাইম, এটা কি দেবে, ফোর্স দেবে, রাইট। তো ফোর্সটা কি দেখো, 1/3 mNc বার, আচ্ছা এখানে কিছু একটা মিস হচ্ছে, ল্যামডা মিস করেছি, ল্যামডা থাকবে, mNc বার ল্যামডা, আর কি থাকছে mNc বার ল্যামডা dA dH, সরি dH না, এইচটা তো আমি mu বসিয়ে দিয়েছি, du dz। এই জিনিসটা ফোর্স হলো কিনা। আর ভিসকাস ফোর্সের ফর্মুলা কি,
ভিসকাস ফোর্স যেটা সান্দ্র বল, এটার ফর্মুলাটা একটু বলো তো কেউ আমাকে। এফ ইকুয়ালস টু ইটা, তারপর কি হবে, এটা এ ডিভি হ্যাঁ ডিজেড, এর জায়গায় ডিএ এটা এ ডিভি ডি ভি ডি জেড। আচ্ছা ভি এর জায়গায় ইউ নিতেই পারি। তো দেখো এটা ফোর্স, এটাও ফোর্স, তাহলে ভিসকোসিটির ফর্মুলা কি হবে, এখান থেকে আমি ভিসকোসিটি এটা কি পাচ্ছি দুটোকে কম্পেয়ার করে। দেখো তো ভিসকোসিটির ফর্মুলা এখান থেকে আমি পাচ্ছি 1/3 mn সি বার ল্যামডা। এটা হচ্ছে আমার ভিসকোসিটির ফর্মুলা, ভিসকোসিটি ফর্মুলা ফ্রম ট্রান্সপোর্ট ফেনোমেনা। এম এনটাকে কি লেখা যেতে পারে, রো লেখা যেতে পারে, তাহলে আরেকটা ফর্মুলা হয়ে গেল 1/3 রো ডেন্সিটি, এম এন হচ্ছে রো বাই 1/3 রো সি বার ল্যামডা। দিস ইজ ফর্মুলা ফর কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ফ্রম ট্রান্সপোর্ট ফেনোমেনা। কিভাবে পেলাম দেখতে পারলে তো। খুব কঠিন কি জিনিসটা, কি মনে হয়? হ্যালো, জিনিসটা কি খুব কঠিন? শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। আরে আসলে কানেকশন কেটে যায় বলেই একটু আধটু মাঝে মধ্যে জিজ্ঞেস করছি, একদম কোনো আওয়াজ না পেলে বোঝা যায় না যে কি হচ্ছে কি হচ্ছে না। তো ইটা ইকুয়ালস টু এই জিনিসটা পেলাম 1/3 mn সি বার ল্যামডা। এবার দেখো এই ফর্মুলাটা তোমরা একটু মাথায় রেখো, হ্যাঁ এইটা সরি এই হ্যাঁ স্যার, ফর্মুলাটা, বুঝেছি বুঝেছি। এইটা না, কোথায় গেল এই ফর্মুলাটা, আমরা এবার ইউজ করবো আবার এই ফর্মুলাটা। এফ ইকুয়ালস টু 1/3 ডিএ ডিটি এন সি বার ল্যামডা ডিএইচ ডিজেড, এই ফর্মুলাটাকে আবার ইউজ করব। এবার আমি কি করব, থার্মাল এনার্জি, এইচ কে থার্মাল এনার্জি হিসাবে ডিনোট করব। ঠিক আছে, চলো স্টার্ট আরেকবার করি পরেরটা। এক্ষেত্রে এফ যেটা আছে, এফ যেটা আছে সেটা কি 1/3 ডিএ ডিটি ডিএ ডিটি, তারপর কি ছিল একবার বলো তো, মনে পড়ছে না। এ ডিএ ডিটি ল্যামডা এম ডিইউ ডিজেড এন ল্যামডা সিভার ল্যামডা এন এম। এম ছিল না, এটা কোনটা বলো তো, ওই আগের ফর্মুলাটা, মানে এইচ যেখানে হ্যাঁ এইচ ছিল, মোমেন্টাম তো। না না এইচ ছিল যেখানে, শুধু এইচটা ও ছিল। আচ্ছা আচ্ছা, ওই তো 1/3 ডিএ ডিটি এন সিভার ল্যামডা ডিএইচ ডিজেড, ও এন সি বার ল্যামডা ডিএইচ ডি এন সিভার ল্যামডা। ডিএইচ ডিজেড। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো হুম, এইটা ছিল আমাদের ফর্মুলা। এবার আমি করব কি, এইচ এর জায়গায় আমি থার্মাল এনার্জি বসাবো, এইচ এর জায়গায় আমি থার্মাল এনার্জি বসাবো। থার্মাল এনার্জিটাকে কি নেওয়া যেতে পারে, ধরো আমরা ই নিলাম, এনার্জি ইকুয়ালস টু ই, এইচ ইকুয়ালস টু ই। তাহলে কি হবে সেক্ষেত্রে, এফ যেটা আছে সেটা আমার হয়ে যাবে 1/3। এক্ষেত্রে এফটাও কিন্তু ডাইমেনশন হবে এনার্জির, যেমন আগের ক্ষেত্রে আগের ক্ষেত্রে এফটা ফোর্স সরি মোমেন্টাম হয়ে গেছিল, এক্ষেত্রে যেহেতু আমি এইচটাকে এনার্জি নিচ্ছি, এফটাও কিন্তু এনার্জিই হবে, খেয়াল রাখবে দুটো সেম জিনিস। তো ডিএ ডিটি এন সি বার ল্যামডা ডিই ডিজেড, ডিই ডিজেড। এবার এখানে এবার আমায় করতে হবে কি, এবার আমাকে এখান থেকে ই এর মানটাকে চেঞ্জ করতে হবে, ই এর মানটাকে কোনো কিছু দিয়ে সরাতে হবে। ই এর সাথে কি সম্পর্ক থার্মাল এনার্জির, যদি আমরা কন্ডাক্টিভিটি দেখি, থার্মাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে হিট ট্রান্সফার যেটা, হিট এনার্জি কিউ, যেটা হচ্ছে আমার হিট এনার্জি অ্যাকচুয়ালি, হিট এনার্জি, সেটার ফর্মুলা কি হয়, হিট এনার্জি ইকুয়ালস টু কে ডিএ, তারপর কি থাকবে, একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকবে ডিটি ডিজেড, এটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইনটু ডিটি। তাহলে এখান থেকে যদি এই দুটোকে কম্পেয়ার করি, এই দুটোকে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি যে আমি এবার এই দুটো কিন্তু সেম, এটাও এনার্জি এটাও এনার্জি, তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কে এর ভ্যালুটা কি হবে। তোমরা যদি খেয়াল করো কে ইকুয়ালস টু
কে ইকুয়ালস টু, দেখো ডিএ ডিটি আউট হয়ে গেল, ডিএ ডিটি আউট হয়ে গেল, কে ইকুয়ালস টু হবে 1/3, এ থাকছে না, এন সি বার ল্যামডা থাকছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, এখানটায় ডিটি ডিজেড আছে আর এখানটায় ডিই আছে, ডিই ডিজেড। তো এইখানটায় আমাকে কোনোভাবে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। সেটা কিভাবে চেঞ্জ করতে পারি, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমি এটা লিখতে পারি ডিটি ডিজেড, যেটা ডিটি ডিজেডকে আমি লিখতেই পারি, সরি ডিটি না, ডিই ডিজেড যেটা, ডিই ডিজেড যেটা, সেটাকে আমি লিখতেই পারি ডিই ডিজেড, সেটাকে আমি লিখবো হচ্ছে ডিই ডিটি, ডিই ডিটি, সরি ডিই ডিটি, ডিটি ডিজেড, ডিই ডিটি ইন্টু ডিটি ডিজেড। তাহলে এই জায়গাটায় যেটা আছে এইটাকে আমি করব কি, ভেঙে দেব, ভেঙে লিখবো হচ্ছে ডিই ডিটি ইন্টু ডিটি ডিজেড। তাহলে আমার এই ডিজেডের সাথে এই ডিজেডটা কম্পেয়ার হয়ে গেল। তাহলে আমার কি পড়ে থাকলো, তাহলে আমার কে কি বেরোচ্ছে, যদি তুমি এই দুটো ইকুয়েশন কম্পেয়ার করো, এই এফ এর ইকুয়েশন আর কিউ এর ইকুয়েশন কম্পেয়ার করো, এটা আউট হয়ে গেল, ডিটি আউট হয়ে গেল, আর এইদিকে তোমার ডিই ডিজেডটাকে তুমি ভেঙে লিখছো ডিই ডিটি ডট ডিটি ডিজেড, তা ডিটি ডিজেড আর ডিটি ডিজেডও বাদ হয়ে গেল। তাহলে কে ইকুয়ালস টু আমার কি পড়ে থাকছে, দেখো 1/3 পড়ে থাকছে, আর এনসি বার ল্যামডা পড়ে থাকছে, আর পড়ে থাকছে কি এইখান থেকে, আমার এখান থেকে ডিই ডিটি পড়ে থাকছে। তাহলে কে এর মানটা হয়ে যাবে দেখো 1/3 এন সি বার ল্যামডা ডিই ডিটি, ডিই ডিটি। এবার এখানটায় ই যেটা আছে সেটা থার্মাল এনার্জি বা হিটকে রিপ্রেজেন্ট করছে, হিট এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। এবার হিট এনার্জির আরেকটা ফর্মুলা আছে যেটা মাসের সাথে রিলেটেড, ই ইকুয়ালস টু এম সিভি ডিটি। এই ফর্মুলাটা আছে কিনা বলো, এম সিভি ডিটি বা ডিই ইকুয়ালস টু এম সিভি ডিটি। এইখানটায় সি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সরি, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডিই ডিটিটা কি পাচ্ছি, ডিই ডিটি পাচ্ছি এম ইন্টু সিভি, ডিই ডিটি সেটা আমি পাচ্ছি এম সিভি, বসিয়ে দাও এখানটায়। তাহলে কে এর ভ্যালুটা দেখো আমি কি পাচ্ছি, কে ইকুয়ালস টু 1/3 এম এন সি বার ল্যামডা সিভি। এটা হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি। ইটাটা কি পেয়েছিলাম একটু আগে, যদি তোমরা একটু রিকল করো, ইটাটা পেয়েছিলাম, ইটা ইকুয়ালস টু 1/3 এম এন সি বার ল্যামডা, এটাই পেয়েছিলাম যদি মনে করো, ইটাটা আমরা এই জিনিসটা পেয়েছিলাম। তাহলে ইটা আর কে এর মধ্যে কি সম্পর্ক, কে ইকুয়ালস টু ইটা সিভি, ঠিক কিনা? কে আর কন্ডাক্টিভিটি আর ভিসকোসিটির মধ্যে সম্পর্ক হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি কে ইকুয়ালস টু ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইন্টু স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তো দেখো এই একটা প্রসেস দিয়ে আমরা দুটো জিনিসকে বার করলাম, একটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটিকে বার করলাম, এই ট্রান্সপোর্ট ফেনোমেনা তোমরা যদি দেখো, এই যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করলাম, এই প্রসেসটা কন্ডাক্টিভিটি অ্যান্ড ভিসকোসিটি ডিটেলড অ্যানালিসিস, এইটা অ্যাপ্লাই করে আমরা করলাম কি, সেম রুলস যেগুলো আমরা দেখালাম আর কি, দুটো জিনিস বার করলাম, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি আর একটা হচ্ছে ভিসকোসিটি। পরীক্ষায় যদি ভিসকোসিটি বার করতে দেয়, ধরো এটা বড় প্রশ্নে আসে, ভিসকোসিটি যদি তোমায় বার করতে দেয়, তোমাকে কিন্তু এই স্টার্টিং থেকে এই অবধি করতে হবে, তারপর এইচ ইকুয়ালস টু এমইউ ধরে ভিসকোসিটিটা বার করতে হবে। আর যদি থার্মাল কন্ডাক্টিভিটির ফর্মুলাটা বার করতে দেয়, তাহলেও সেম এই অবধি করার পর তোমাকে এইচের জায়গায়, কোথায় গেল এই পরের পার্টটা, এইচের জায়গায় থার্মাল এনার্জি ই বসিয়ে তোমাকে পরের পার্টটা বার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। বলো স্যার, বলছি আমাদেরকে ডিটেইলড অ্যানালিসিস মেথডেই করতে হবে? তোমরা
তোমরা অন্য মেথড যেটা আছে, এইটা কেসটা কি বলতো, তুমি যদি বইতে দেখো, বইতে আরেকটা মেথডে তোমার ভিসকোসিটিটা করা আছে, থার্মাল কন্ডাক্টিভিটি তো নেই না। আর ডিফিউজার, এলিমেন্টারি ট্রিটমেন্ট করলে হবে না? ওইটাই তো বলছি, এলিমেন্টারি ট্রিটমেন্ট কতগুলো আছে তুমি হ্যাঁ। ভেবে দেখো কটা আছে, সবগুলো করা আছে কি? আমার কাছে তো পুরনো বই, আমি তো দেখেছি যে শুধু ভিসকোসিটি করা, একটু চেক করো। আহ, না, আমি একটা নোটে অ্যাকচুয়ালি দুটো পেয়েছিলাম, ভিসকোসিটি অ্যান্ড আচ্ছা কন্ডাক্টিভিটি, তো আচ্ছা, তাহলে তো তাই ঠিক আছে। জন্যই জিজ্ঞেস এবার করলাম। তাহলে ডিফিউশনটা কি করবে? ডিফিউশনও তো আছে, হ্যাঁ ওটা কি অ্যাভেলেবেল হ্যাঁ আছে হ্যাঁ নোটে? দেখো যদি পেয়ে যাও তাহলে করতে পারো। আর এলিমেন্টারি হ্যাঁ, ট্রিটমেন্ট, সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম, ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে তো, এবার হ্যাঁ সেটা বড়, এলিমেন্টারি কিছু ট্রিটমেন্ট করার করলে নেই, একটু ছোট। কিন্তু দেখো এবার কেসটা কি বলতো, আমি বড় করেছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা যদি বইতে দেখো না, হ্যাঁ স্যার, অবশ্যই। এক পেজে কিন্তু হ্যাঁ নেমে যাবে, তোমাদের এত কিছু লেখার দরকারই নেই, তুমি বইয়ের মতো করো। আমি তো এক্সট্রা জিনিস প্রচুর লিখেছি না, যে কতগুলো মলিকিউলস যাচ্ছে, কতগুলো কোন দিক থেকে আসছে, মানে অনেক, প্রত্যেক লাইন ভেঙে দিয়েছি, অত তো ভাঙার দরকার নেই না। এটা এবার হ্যাঁ না, স্যার। এবার না ভাঙলে হয় কি বলতো, বুঝতে অসুবিধা হয় যে কিভাবে জিনিসটা হচ্ছে না হ্যাঁ স্যার, হচ্ছে। হ্যাঁ স্যার। কিন্তু না, তুমি এটা তো যদি, বুঝলাম। তো এবার তোমার কাছে যদি নোট অ্যাভেলেবেল থাকে, অবভিয়াসলি তোমার কাছে যেটা সুবিধা সেটা তোমার, যেটাতে তোমার ইজি লাগছে সেটা সবসময় করবে। না, ওই আর তার জন্য জিজ্ঞেস করলাম যে কোশ্চেনে কি ওইভাবে কোনো না, ওইরকম ভাবে মেথড মেনশন ওরা থাকে না, এটাই বলে? সুবিধা, ওইভাবে হ্যাঁ মেনশন থাকে না, তোমাকে বলে দেবে যে মানে এই ফর্মুলাটা নিয়ে আসা, ধরো এই ফর্মুলাটা আননা, তুমি এলিমেন্টারি ট্রিটমেন্টটা হ্যাঁ ইউজ করে হ্যাঁ আরামসে করতে পারো। কিন্তু যদি ভিসকোসিটি হ্যাঁ দেয় তাহলে তো এলিমেন্টারি ট্রিটমেন্ট দিয়ে হয়ে গেল। এবার হ্যাঁ আমি হ্যাঁ। এই প্রসেসটা এই জন্য করিয়ে দিচ্ছি কারণ তিনটেই হয়ে যাবে এই একটা প্রসেসে, একটা থেকে, হ্যাঁ একটা স্যার। থেকে তিনটে হয়ে যাবে। হ্যাঁ আর জিনিসটা আমিও সত্যি কথা, আমাদের টাইমে আমরা এটা বাদ দিয়ে দিতাম, করতাম না পরীক্ষার সময়, মানে এই চ্যাপ্টারটা বাদ হ্যাঁ, দিতাম, অনেক বড়। অনেক বড়, কারণ এত বড় ক্যালকুলেশন, আর তখন সত্যি কথা অতটা ডিটেলস মানে মাথায় ঢুকতো না আর কি, যে এই সলিড অ্যাঙ্গেল এই ওই ও এত কিছু মাথায় ঢুকতো না। তো এখন যখন আমাদের মানে, এখন জিনিসটা আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে ইজি হয়ে গেছে জিনিসটা, মানে আমরা একটু বুঝি আর কি আগের তুলনায়। স্টুডেন্টের অবস্থায় তো সত্যি কথা তোমরা কেউই অতটা বুঝতে পারবে না জিনিসগুলো, হ্যাঁ স্যার, কিন্তু আমরা এখনো স্টুডেন্ট আছি। সেটাই তো, হ্যাঁ কিছু করার নেই এখানটায়। এবার তোমার হ্যাঁ যেটা স্যার। সুবিধা অবভিয়াসলি তুমি সেটা আগে করবে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা তো আমরা দুটো দেখলাম, এই কি বলে ট্রান্সপোর্ট ফেনোমেননের ক্ষেত্রে ভিসকোসিটি আর কন্ডাক্টিভিটি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিফিউশন, যেটা আমার এই পার্টটায় দিয়েছি, পরে পিডিএফটাতে তোমাদের দিয়েছি। আচ্ছা, ডিফিউশনে কোথায়, কেন আমি ওটার সাথে ডিফিউশনটা করতে পারছি না, এনি আইডিয়া? আগের যে কেসটা ছিল আমি কি সুন্দর এই ফর্মুলাটা দিয়ে, এই কোথায় গেল স্টার্টিং ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে তো আমি দুটো করছি, কিন্তু কেন আমি ডিফিউশনটাও এই ফর্মুলা দিয়ে হচ্ছে না, আন্দাজ করে বলতে পারবে? স্যার ওখানে মাসটা ট্রান্সফার হচ্ছে ওই জন্য। হ্যাঁ, নাম্বার অফ পার্টিকেলস এর, অবভিয়াসলি মাস ট্রান্সফার মানে নাম্বার অফ পার্টিকেলস, আমি এখানটায় ধরে নিচ্ছি যে সব জায়গায় পার্টিকেল কনসেন্ট্রেশন সেম আছে, কিন্তু ডিফিউশনে তো পার্টিকেল কনসেন্ট্রেশনই তো সেম নেই, তাই জন্য এই প্রসেসটা লাগালে চলবে না, তাই জন্য ডিফিউশনটাকে আবার আলাদা করে করতে হবে। ডিফিউশনটার সময় কেসটা কি হয়ে যাচ্ছে একবার বলছি, বুঝতে পেরে যাবে আশা করি। বাকি ক্যালকুলেশন সব সেম আছে, শুধু স্টার্টিংটা শুধু বুঝে নিতে হবে। এই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এখানটায় আমার যে কি বলে ডিএভি মাসটা রয়েছে। এবার ডিফিউশনে যেহেতু এখানটায় আমার মানে নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা সব জায়গায় সেম নয়, আমি ধরে নিচ্ছি এই যে এক্স ওয়াই প্লেনে এন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, বা মলিকিউলসও বলতে পারো, পার ইউনিট ভলিউম। এই প্লেনটায় যেখানটায় আমার ডিভিটা রয়েছে, এখানে এন এর মানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা, এই জায়গাটাতেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। এটা আমার অবভিয়াসলি কোথায় আছে, আর ডিস্টেন্স দূরতে আছে থিটা অ্যাঙ্গেলে, ডিভি। এবার এখানটায় আমি একটা কেস করছি, দেখো আমি ধরছি ডিভির মধ্যে কতগুলো মলিকিউলস আছে যাদের ভেলোসিটি, ফ্র্যাকশন অফ মলিকিউলস
মলিকিউলস যাদের ভেলোসিটি হ্যাভিং ভেলোসিটি বিটুইন c and c plus dc। ফ্র্যাকশন আর টোটালের মধ্যে তফাৎ কি? ফ্র্যাকশন আমরা পড়েছিলাম টোটাল নাম্বার অফ মলিকিউলস যেটা হচ্ছে যাদের ভেলোসিটি c থেকে c প্লাস ডিসি সেটা হচ্ছে ডিএনসি। ফর্মুলা কি ছিল? ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুযায়ী 4 পাই a কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি, এটাই ছিল তো? ও সরি, এটা এন ছিল, সরি এটা এন থাকবে। 4 পাই এন এ কিউব 4 পাই এন এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি, এটা ছিল ফ্র্যাকশন। এটা হচ্ছে নাম্বার টোটাল মলিকিউলস যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসি। তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলস কি হয়ে যাবে? তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলস হয়ে যাবে ফর্মুলাতে, খেয়াল রাখবে, ফ্র্যাকশন অফ মলিকিউলসটা হবে যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসি, সি টু সি প্লাস ডিসি, কি হবে? ডিএনসি প্রাইম সেটা ইকুয়ালস টু ডিএনসি বাই এন, ফ্র্যাকশন অফ মলিকিউলস 4 পাই এনটা থাকবে না, সরি, 4 পাই ইকুয়ালস টু 4 পাই এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি। তাহলে ডিভিতে কতগুলো মলিকিউলস আছে? ডিভিতে টোটাল নাম্বার অফ মলিকিউলস যেটা হবে সেটা হবে কি, খেয়াল করে দেখো, ওখানে যে কনসেন্ট্রেশন আছে, ডিভির যে প্লেনটা আছে সেই প্লেনে যে কনসেন্ট্রেশন আছে, দ্যাট ইজ এন ইন্টু ডিএন ডিজেড আর কস থিটা, এর সাথে এই ফ্র্যাকশনটা গুণ হয়ে যাবে। ইউনিটারি মেথডের কেস, এর সাথে এই ফ্র্যাকশনটা গুণ হয়ে যাবে ডিএনসি। বুঝতে পারলে কি পারলে না একটু বলো। ইন্টু ডিভি অবভিয়াসলি। ডিভিতে কতগুলো মলিকিউলস আছে যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসির মধ্যে আছে? আরেকবার বলছি, ঠান্ডা মাথায় দেখে নাও। আমরা জানি টোটাল নম্বর অফ মলিকিউলস যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসিতে আছে তাদের সংখ্যাটা হচ্ছে এইটা, ডিএনসি, এইটা হচ্ছে তাদের সংখ্যা, ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা পেয়েছিলাম। ফ্র্যাকশন অফ মলিকিউলস যাদের মানে ওই ইউনিটারি মেথড, ফ্র্যাকশন অফ মলিকিউলস মানে একটা মলিকিউলের মানে যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসির মধ্যে আছে সেটা কি হয়ে যাবে? ডিএনসি বাই এন। তাহলে ডিভিতে কতগুলো মলিকিউলস রয়েছে যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসি আছে? কারণ ডিভি যে প্লেনটায় রয়েছে সে প্লেনে কিন্তু মলিকিউলসের কনসেন্ট্রেশন এন নয়, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা। যদি এন হতো তাহলে আমি ডাইরেক্ট এখানটায় এন ডিভি বসাতে পারতাম, কিন্তু যেহেতু এন নয়, আমার ডিভির জায়গাটায় আমার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে গেছে, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা হয়ে গেছে, তাই আমার এই ফ্র্যাকশন অফ মলিকিউলসের সাথে গুণ করতে হবে, তারপর ডিভি গুণ করতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এবার কি করব, তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্স। এইটুকুনি মনে রাখতে পারলে আর কিচ্ছু লাগবে না, যে তোমার ডিভি যেটা আছে, নাম্বার অফ মলিকিউলস যেটা তোমার কি বলে, নাম্বার অফ মলিকিউলস যেটা এইখানটায় রয়েছে, ডিভিতে রয়েছে, নাম্বার অফ মলিকিউলস ইন ডিভি যাদের ভেলোসিটি সি থেকে সি প্লাস ডিসি, সেটা হচ্ছে এইটা কার আগের ইকুয়েশনের ডিএনসি ডিভিকে রিপ্লেস করছে। খেয়াল করবে আগের ইকুয়েশনে ডিএনসি ডিভির জায়গায় তোমাকে শুধু এই জিনিসটা লিখতে হবে, যেখানে ডিএনসি প্রাইম হচ্ছে এই জিনিসটা 4 পাই এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি, মানে এনটা নেই, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস যাদের ভেলোসিটি আছে সি থেকে, অবভিয়াসলি ফ্র্যাকশন অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম যাদের ভেলোসিটি আছে সি থেকে সি প্লাস ডিসির মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরপর বাকি সেম কাজ, বাকি আবার সেম। এবার দেখো, এটাকে আমি আমি বড় করব না, শর্টে করব, তাতে প্রমাণ হয়ে যাবে জিনিসটা বড় নয়। নাম্বার অফ মলিকিউলস ইন ডিভি, মলিকিউলস
ইন ডিভি, সেটা কত হবে, সেটা ইকুয়ালস টু কি ছিল যেন, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা, তারপর আমার ছিল ডিএনসি প্রাইম ডিভি, নাম্বার অফ মলিকিউলস ইন ডিভি পেয়ে গেলাম ফার্স্ট জিনিস। নাম্বার অফ মলিকিউলস coming out of DV, নাম্বার অফ মলিকিউলস কামিং আউট অফ ডিভি কি করব, এই নিউ সি ডিটি গুণ করতে হয়, মনে আছে তো, ইন টাইম ডিটি নিউ সি ডিটি গুণ করতে হয়। নিউ সি এর জায়গায় আমি এক কাজ করি, নিউ সি ডিটির জায়গায় সি বাই ল্যামডা ডিটি গুণ করে দিলাম, তার সাথে এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা ডিএনসি ডি প্রাইম ডিভি। কতগুলো মলিকিউলস আমার নাম্বার অফ মলিকিউলস, একবারে করব, একবারে করি, রিচিং ডিএ, নাম্বার অফ মলিকিউলস রিচিং ডিএ একবারেই করে দিচ্ছি। কি হবে, এই যে ফর্মুলাটা রয়েছে ডিটি, এটার সাথে কি গুণ হয়ে যাবে, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, তার সাথে কি গুণ হবে, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা, তারপর কি থাকছে, ডিএনসি প্রাইম ডিভি, লাস্ট টাইমটা কি ঢুকে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। এতগুলো মলিকিউলস আমার ডিএতে এসে পৌঁছবে, এতগুলো মলিকিউলস ডিএতে এসে পৌঁছবে, ঠিক আছে। এরপর তাহলে নাম্বার অফ মলিকিউলস, এখানে মলিকিউলস নিয়েই কাজ, নাম্বার অফ মলিকিউলস crossing DA from upward direction টা লিখলাম না, from upward, সেটা হয়ে যাবে আবার কি, এখানে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কি দিয়ে করা আছে, এন দিয়ে করা আছে নাম্বার অফ মলিকিউলস বলে, এন ডাউনওয়ার্ড অ্যারো, এটাতে আমাকে সেই কনস্ট্যান্ট টার্মগুলো কি আছে, আচ্ছা এখানটা আমি একটা কাজ করতে পারি, ডিএনসি যেটা আছে, ডিএনসির ফর্মুলা বা না ভাঙলেও চলবে, আমি একবারে লিখে দিই আপাতত। ডিএনসি কি ভাঙতে, হ্যাঁ ভাঙতে হবে, ডিএনসিটা ভাঙতে হবে। তাহলে আমি আপাতত চারটে ইন্টিগ্রেশন হবে, চারটে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, ভাঙছি না এই মোমেন্টে, ঠিক আছে। এরপর যা যা আছে লিখে যাই, সি বাই ল্যামডা ডিএ ডিটি ডিএ কস থিটা আর স্কোয়ার, ডিএ কস থিটা বাই 4 পাই আর স্কোয়ার। দেখো মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না, যেমন এই টার্মটা হচ্ছে তুমি বুঝতেই পারছো ওমেগা মিউসিডিটিটা, এই টার্মটা হচ্ছে ওই ডি ওমেগা বাই 4 পাইটা, এরকমভাবে তোমরা না ইজিলি মনে রাখতে পারবে কিন্তু টুকরো টুকরো করে। তারপরের টার্মটা কি আছে, এন প্লাস ডিএন ডিজেড আর কস থিটা, আপাতত যা আছে তাই লিখে দিই, ডিএনসি ডিভি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস আপওয়ার্ড। আর একইভাবে ডাউনওয়ার্ড যেটা হবে, ফ্রম ডাউনওয়ার্ড ডাইরেকশন, নাম্বার অফ মলিকিউলস যারা নিচ থেকে ওপরে উঠছে, নাম্বার অফ মলিকিউলস একই জিনিস হবে, শুধু কি চেঞ্জ হয়ে যাবে, এখানটা মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা, একই জিনিস হবে, শুধু এখানটা মাইনাস হয়ে যাবে, ডিটি ডিএ কস থিটা বাই 4 পাই আর স্কোয়ার, এখানটায় কি হয়ে যাবে, এন মাইনাস ডিএন ডিজেড
r cos theta dnc dv e to the power minus r by lambda। তাহলে টোটাল মুভিং ডাউনওয়ার্ড, টোটাল কোয়ান্টিটি মুভিং ডাউনওয়ার্ড কি হবে? টোটাল কোয়ান্টিটি দ্যাট ইজ মুভিং ডাউনওয়ার্ড সেটা হচ্ছে f ইকুয়ালস টু সেম ফর্মুলা ইউজ করি, নেট নাম্বার অফ মলিকিউলস crossing dA downward, crossing dA downward সেটা কি হয়ে যাবে? f equals to n down minus n up equals to চারটে ইন্টিগ্রেশন সাইন c by lambda dt dA cos theta by r square 4 pi r square sorry 4 pi r square দুটো যোগ করে হয়ে যাবে 2 dn dz r cos theta dnc, আচ্ছা dnc প্রাইম ছিল সরি dnc প্রাইম dv e to the power minus r by lambda। হলো তো? ব্যাস, এরপর এটা মুছলাম। হ্যাঁ হ্যাঁ ডিআর আমি করিনি, কারণ কি বলতো ওই ডিভিটা রেখে দিয়েছি, দেখে নাও ডিভি এখনো ভাঙিনি, ডিভিটা এখনো ভাঙিনি তো। হ্যালো, ডিভি এখনো ভাঙিনি, এখানে রেখে দিয়েছি কারণ একবারে করে ভাঙবো সবকিছু শেষে। এবার আমি রিলোড এটা মুছলাম। হ্যাঁ, তাহলে আরেকবার স্টার্টিং ফর্মুলাটা লিখে দিই যাতে মনে থাকে। এফ যেটা বেরিয়েছিল, সরি ভেক্টর সাইন দিচ্ছি কেন, এফ ইকুয়ালস টু চারটে ইন্টিগ্রেশন সাইন ডিএ ডিটি, সরি দাঁড়াও পরপর মনে করি, প্রথমে ছিল হচ্ছে সি বাই ল্যামডা, তারপরে ডিটি ছিল, তারপর ডিএ আর কস থিটা, ডিএ কস থিটা বাই আর স্কোয়ার, কস থিটা বাই 4 পাই আর স্কোয়ার লিখলাম, 4 পাই আর স্কোয়ার হলো। তারপর নেক্সট টার্মটা কি ছিল? হ্যাঁ 2 ডিএন ডিজেড আর কস থিটা। এটার পর আই থিঙ্ক ছিল হচ্ছে ডিএনসি প্রাইম ডিভি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। এই অবধি ছিল তো? এবার এখানে এই দেখো এইভাবে টুকরো টুকরো করে মনে রাখলে আমাদের জিনিসটা কিন্তু সুবিধা হবে। ডিএনসিটা আমরা জানি এবার আলাদা করে, যে ডিএনসিটা আমার বেরোবে 4 পাই এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি। ভেঙে ভেঙে করলে না মনে রাখতে সুবিধা হবে। আর ডিভিটা আমার বেরোবে আর স্কোয়ার সাইন থিটা কস সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর, ডি থিটা ডি ফাই ডিআর। এবার আমি করব কি, এইটা দেখে নিয়ে এবার আমি গুছিয়ে এফটা লিখব। তাহলে এফটা আমার কি বেরোচ্ছে, একবারে কনস্ট্যান্ট, দেখো যেখানে আমার কিছুই নেই কনস্ট্যান্ট টার্ম, অবভিয়াসলি এটা 4 পাই, আচ্ছা 4 পাই আর স্কোয়ার এখানে থাকছে, আর কি থাকছে না থাকবে না। আচ্ছা আপাতত দেখি কি কি বার করতে পারি। সিটা বার করতে পারবো না, ল্যামডা বার করতে পারবো না, ডিটি ডিএ ডিটিটা বার করতে পারবো, ডিএ ডিটিটা বার করলাম, এ কিউবটা বার করতে না বসিয়ে দিলেই ভালো হয়। আচ্ছা কি কি বার করা যায় দেখি, আচ্ছা পরপর দেখি। সবার আগে ডিএ বার করলাম, ডিটিটা বার করলাম, এটা বার করা যাবে কনস্ট্যান্ট। নিচে 4 পাইটা বার করলাম, আর স্কোয়ারটা বার করতে পারবো না, 4 পাই বার করলাম। আচ্ছা সি ল্যামডা বার করতে পারবো না, থাকবে এরা। এরপর কি আছে, কস থিটা থাকবে, 2 ডিএন এটা বার করতে পারবো, বার করে নিই, 2 ডিএন ডিজেড বার করে দিলাম। তারপর আর কি আছে, আর কস থিটা বার করতে পারবো না। আচ্ছা তাহলে এবার ডিএনসির মধ্যে কি কি বার করতে পারবো, 4 পাই এ কিউব বার করতে পারবো, 4 পাই এ কিউব বার করলাম, চলো 4 পাই এ কিউব, এই 4 পাই কেটে যাবে ওপর নিচে, ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার সি স্কোয়ার ডিসি বার করতে পারবো না, ঠিক আছে।
ডিভির মধ্যে থেকে কিছুই বার করতে পারবো না, সব থাকবে, এটাও থেকে যাবে, ব্যাস। তাহলে এরপর ইন্টিগ্রেশন করে আরেকবার লিখি। ইন্টিগ্রেশন সবার আগে সিটা, সি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সি ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানে একটা সি আছে প্রথম, আর এখানটায় একটা সি আছে, তাহলে সি স্কোয়ার আছে, তাহলে আমার হয়ে যাবে সি কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিসি। এটা ফার্স্ট ইন্টিগ্রেশনটা হলো। সেকেন্ড ইন্টিগ্রেশন কার রেসপেক্টে হবে? আর এর রেসপেক্টে, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আর এ দেখি এখানে, এবার দেখি এখানে আর কে কে আছে, এখানে 1/r স্কোয়ার আছে, এখানে একটা আর আছে, আর এখানে একটা আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার কেটে যাবে, একটা আর পড়ে থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস আর ল্যামডা আছে, ডিআর আছে, তাহলে আর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা ডিআর। আচ্ছা, এইখানে যেহেতু ল্যামডা আছে, এই যে সামনের ল্যামডাটাকেও আমি ঢুকিয়ে দিচ্ছি, এখানে ল্যামডা করে দিচ্ছি। এবার দেখো এই জিনিসটা আগের বারই বার করলাম, এইটা আগের বারই বার করলাম, ল্যামডা বেরিয়েছিল, ঠিক কি না? এটা আগের ইকুয়েশন করতেই তো বার করে হয়েছিল। এই জন্যই এটা করা সুবিধা, তুমি যদি একটুখানি কিছু জিনিস মনে রাখতে পারো তাহলে আর দেখবে যে ক্যালকুলেশন করাটা আর কোনো ব্যাপার থাকছে না। 2 পাই ডি ফাই, আর লাস্ট টার্মটা কি আছে? থিটার টার্ম কটা আছে এখানটায়? একটা, ও থিটার টার্ম একটাই বেরোবে, এটা মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। থিটা ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, সরি 0 টু 2 পাই/2, বারবার ইনফিনিটি বলছি, cos স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা, cos স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা। ঠিক আছে, এই হয়ে গেল আমার ফাইনাল ফর্মুলা। এটা কি বেরোবে? 1/3, তাই তো? এটা কি বেরোবে? 2 পাই। এইটা বেরোবে হচ্ছে আমার, আমি একটু আগেই বার করেছিলাম ল্যামডা, এইটা বেরোলেও ল্যামডা। এবার এইটাকে একটু বার করে দেখতে হবে কি বেরোচ্ছে। চলো দেখা যাক। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিসি। আচ্ছা, তাহলে এখানটা আমি ধরছি সি বিসি, কী করা যায়, সি স্কোয়ারটাকে আমি জেড ধরি, গামা ফাংশনেরই হবে, সি স্কোয়ার ইকুয়ালস টু জেড, হুইচ ইমপ্লাইজ ডিজেড ইকুয়ালস টু 2c ডিসি, বসিয়ে দিই। তাহলে এইখানটায় যদি আমাকে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি স্কোয়ারটা নিয়ে আসলাম ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিসি, আর এখানে একটা সিটা বাইরে নিয়ে আসলাম, একটা সি বাইরে নিয়ে আসলাম। 2c যদি আনতে হয় তাহলে ওপর নিচে 2 গুণ করতে হবে, তাহলে আমি হাফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এখানটায় 2c ডিসি আমার ডিজেড হয়ে গেল, এখানে সি স্কোয়ার আছে, একটা জেড হলো, জেড ই টু দি পাওয়ার মাইনাস বিজেড ডিজেড, এটা ফর্মুলা। আচ্ছা, এইখানটায় এন কত আছে? এন মাইনাস 1 দ্যাট ইজ 2, তার মানে গামা 2 বেরোবে। তাহলে আমি এখানে পাচ্ছি হাফ অফ গামা 2 বাই বি স্কোয়ার। এই ফর্মুলাটা জানো তো গামা ফাংশনের? একটু বলে দিই। গামা ফাংশন যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স যদি থাকে 0 টু ইনফিনিটি, এই গামা ফাংশনের ফর্মুলা হচ্ছে গামা এন। আর যদি আমার এখানটায় বিএক্স থাকে, ই টু দি পাওয়ার মাইনাস বিএক্স থাকে, তাহলে আমার এখানটায় বি টু দি পাওয়ার এন বসে যাবে একটা নিচে। ঠিক আছে তো? তো এইখানে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এখানে বি আছে তো, আর এটা গামা 2 হচ্ছে, তাই বি স্কোয়ার বসে যাবে নিচে। আর গামা 2টা কি? 1, তার মানে 1/2b স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এই যে এইটা আমাকে তাহলে কি দেবে? এই টার্মটা আমাকে কি দিচ্ছে? 1/2b স্কোয়ার, 1/2b স্কোয়ার। ঠিক আছে তো? এটা মুছি তাহলে। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও কেউ। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাওয়ার পর আমি এফটা আমি কি বার করব? যদি আমি এফটা ক্যালকুলেট করি, এফটা আমার এই জিনিসটা বেরোবে সামথিং 2a কিউব ডিএ ডিটি, তারপর কি থাকছে? ডিএন ডিজেড, আর এরপর যে ইন্টিগ্রেশনগুলো করে করে আমি যা পেয়েছি দ্যাট ইজ 1/2b স্কোয়ার
তারপর আমি পেয়েছিলাম 1/3 একটা পেয়েছিলাম, 2 পাই একটা পেয়েছিলাম, একটা ল্যামডা পেয়েছিলাম। এই জিনিসগুলো আমার পড়ে থাকছে। 2 পাই পেয়েছিলাম, ল্যামডা। ঠিক আছে, এবার আমি কি করব, এইখানটায় আমার এর জায়গায় আমি এর ফর্মুলাটা বসিয়ে দেবো, দ্যাট ইজ রুট ওভার কি ছিল যেন, এম বাই, সরি 8 KT বাই, না 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 এম বাই 2 পাই কেটি, হ্যাঁ রুট ওভার এম বাই 2 পাই কেটি, এটা হচ্ছে এর ফর্মুলা 2 পাই কেটি। আর বি এর ফর্মুলাটা কি, বি হচ্ছে m/2 KT, m/2 KT ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে। এটা যদি বসিয়ে দিই, এবার বসিয়ে ক্যালকুলেট করার তোমার দরকার নেই, তুমি মনে রাখতে পারবে এই জিনিসটা, তুমি চাইলে এটা মনে রাখতে পারো। 1/3 সব টার্মসগুলো থাকবে এখানটায়, এ আর বি বাদ দিয়ে, এ আর এই বিটা বাদ দিয়ে, বি স্কোয়ারের এই টার্মটা বাদ দিয়ে বাকি সব টার্মগুলো থাকবে। শুধু তোমার একটা কি এসে যাবে, মানে 1/3টা থাকছে, 1/3টা থাকছে, ডিএ থাকছে, ডিটি থাকছে, এটা মনে রাখা যেতে পারে, ডিএ ডিটি থাকছে, ল্যামডা থাকছে, ডিএন ডিজেড থাকছে, সব টার্মসগুলো থাকবে আদার দেন এ আর বি, এ কিউব আর বি স্কোয়ার, টু কেটেই যাচ্ছে, এ কিউব আর বি স্কোয়ার বাদ দিয়ে, আর সরি এই 2 পাইটাও আউট হয়ে যাবে, 2 পাইটা থাকবে না। জেড লাস্টে তোমার এখানে থেকে যাবে এই জিনিসটা, যেটা হচ্ছে 8 KT/πm, 8 KT/πm, এটা লাস্টে পড়ে থাকবে, যেটা হচ্ছে সি বারের ফর্মুলা, দ্যাট ইজ 1/3, কারণ সি বারটা থাকতেই হবে। যতগুলো এতদিন আমরা ট্রান্সপোর্ট ফেনোমেননে দেখলাম সবগুলোতে একটা সি বার আছেই। তাহলে এখানটায় আমার সি বার ল্যামডা ডিএন ডিজেড, এটা হচ্ছে আমার নেট ট্রান্সপোর্ট অফ মলিকিউলস, থ্রু ডিএ। ঠিক আছে, নেট ট্রান্সপোর্ট অফ মলিকিউলস থ্রু ডিএ। এবার ডিফিউশনের একটা ফর্মুলা হচ্ছে যে ডিফিউশন কোফিসিয়েন্ট হচ্ছে যে নাম্বার অফ মলিকিউলস, ডিফিউশন কোফিসিয়েন্ট যেটা আছে তার ফর্মুলা হচ্ছে এরকম, ডি ডিফিউশন কোফিসিয়েন্ট, নট ডিফিউশন কোফিসিয়েন্ট যেটা, ডি যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস crossing unit area in unit time, in unit time for unit concentration gradient, তার মানে এই যে এফ যেটা আছে, এফটা কি পেয়েছি 1/3, এইখানটা আমি পেয়েছিলাম হচ্ছে এফ 1/3 সি বার ল্যামডা ডিএ ডিটি আর ডিএন ডিজেড, এই সবগুলোকে ইউনিট এরিয়া, এটা হচ্ছে মলিকিউলস যেগুলো ক্রস করছে, ইন ডিএ ইন টাইম ডিটি, ডিএটাকে 1 বসাও, ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম, আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ডিএন ডিজেড এটাকেও 1 বসাও। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, ডি যেটা ডিফিউশন গ্রেডিয়েন্ট, যেটা ডিফিউশন কোফিসিয়েন্ট, সেটা তুমি কি পাচ্ছ, ডি ইকুয়ালস টু 1/3 সি বার ল্যামডা, নাম্বার অফ মলিকিউলস ক্রসিং ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ফর ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে DA1 DT1 আর DN কি লিখলাম, ডিএন ডিজেড হবে, সরি ডিএন ডিজেড 1। ঠিক আছে, এই হচ্ছে ইউনিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এটা হচ্ছে ডি মানে ডিফিউশন কোফিসিয়েন্টের ফর্মুলা। তো কি কি ফর্মুলা পেলাম আমরা, একটুখানি রিকল করো। ভিসকোসিটির জন্য ফোর্স কি পেলাম,
ভিসকোসিটির জন্য ইটা কি পেলাম, সরি ইটাটা বলো কি পেয়েছি, 1/3 1/3 mnc 1/3 mnc সি বার ছিল না, c bar lambda সি বার ল্যামডা। আচ্ছা ডিটা তারপর কি ছিল, থার্মাল কন্ডাক্টিভিটি, সেটা ছিল k কে, 1/3 কমন ছিল, এম এন সি বার ল্যামডা সিভি, cv আর লাস্টে পেলাম হচ্ছে ডি, লাস্টে পেলাম হচ্ছে ডি, দ্যাট ইজ ডিফিউশন কোফিসিয়েন্ট 1/3 এখানটা আমার সি বার ল্যামডা জাস্ট এটাই পেলাম, তো আর তো কিছু নেই, ডি ইকুয়ালস টু 1/3 সি বার ল্যামডা। তাহলে রিলেশন কি তিনটের মধ্যে, প্রথম রিলেশন হচ্ছে কে ইকুয়ালস টু ইটা, ইটা সিভি ফার্স্ট থিং, সেকেন্ড ইটা যেটা সেটা ইকুয়ালস টু, যদি আমি দেখি ইটা ইকুয়ালস টু এম ইন্টু এন ইন্টু ডি, বা তিনটেকে যদি আমি মিলিয়ে দিই, ডি যেটা সেটা ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু এটাকে আমি কি ধরতে পারি, কে বাই এম এন সিভি, বা এম এনটাকে রো ধরে নাও, ডি ইকুয়ালস টু কে রো সিভি। এটা একটা রিলেশন উইথ ডি উইথ কে, এটা হচ্ছে রিলেশন উইথ ডি উইথ এন, আর এটা হচ্ছে রিলেশন অফ কে উইথ ইটা। ঠিক আছে, এই তিনটে রিলেশন রয়েছে, রিলেশনশিপ বিটুইন the three transport coefficients, three transport conductivities, এই যে এটা একটা, এটা একটা, আর এইটা একটা। ডিটাকে বলা হয় কিনেম্যাটিক ভিসকোসিটি বা ভেলোসিটি ডিফিউশন কোফিসিয়েন্ট, আর আরেকটা এখানটায় নাম আছে এই যে কে বাই রো ভি, এই জিনিসটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ টেম্পারেচার অফ ডিফিউশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্রান্সপোর্ট ফিনোমেনালের কেসটা। এরপর আর মানে ট্রান্সপোর্ট না শেষ হয়নি, ট্রান্সপোর্ট ফিনোমেনালের জাস্ট আইডিয়াটা, মানে এই তিনটের একটু বড় ক্যালকুলেশন, কিন্তু যদি তোমরা ঠান্ডা মাথায় একটু দেখে নাও না, আমার মনে হয় এটা তোমাদের ইজি লাগবে, কিন্তু যদি তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, কারণ তিনটে, এই কারণেই এই জিনিসটা আমি করাই, কারণ তিনটে একই কনসেপ্ট দিয়ে নেমে যাচ্ছে। ইভেন তোমরা যদি চাও, তোমরা ওই প্রেসারের যে একটা আছে না 1/3, যেটা প্রেসার বার করতে দেয়, প্রেসার পি ইকুয়ালস টু 1/3 রো সিআরএমএস, এইটা পর্যন্ত তোমরা প্রথম পদ্ধতিটা না ইউজ করে দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করতে পারো। আমার মনে হয় তোমাদের চারটে প্রসেস তুমি একই মানে পদ্ধতি দিয়ে মুখস্থ হয়ে যাচ্ছে, তা তোমার তো এটা ইজি হওয়া উচিত যদি সেই অর্থে দেখো। আর যদি না হয় তাহলে দেখো অপশান তো আছেই, তোমাদের পরীক্ষা তো আসবে, বলতে গেলে 50% অ্যান্সার অপশনাল থাকে, তো ট্রান্সপোর্ট ফেনোমেনা যদি সেরকম না হয় তো থার্মোডিনামিক্স আছে, ইয়ে আছে, বাকিগুলোতে ভালো করে করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশনটা কি কি জানি আমরা ব্রাউনিয়ান মোশনের ব্যাপারে, এরপর আর সেরকম অঙ্ক টঙ্ক নেই, গল্প আছে হালকা ফুলকো। ব্রাউনিয়ান মোশন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, রবার্ট ব্রাউন এটা আবিষ্কার করেছিলেন ইন 1827। কি দেখেছিলেন, পোলেন গ্রেনসকে জলের মধ্যে সাসপেন্ডেড করে একটা কোলাইডাল সলিউশন, যেটা কেমিস্ট্রিতে পড়ি না কোলাইডাল সলিউশন, ওরকম একটা সলিউশন করে রাখা ছিল, যে পার্টিকেল সাসপেন্ড হয়ে রয়েছে একটা সলিউশনের মধ্যে, কিছু মানে সলিড পার্টিকেলস একটা সলিউশনের মধ্যে রয়েছে, সাসপেন্ড হয়ে রয়েছে। সেই যেরকম পোলেন গ্রেনসকে জলের মধ্যে সাসপেন্ড করা ছিল, সেটাকে হাই পাওয়ার মাইক্রোস্কোপে দেখা হয়েছিল, দেখা গেল যে ওই যে পার্টিকেলসগুলো আছে তারা কন্টিনিউয়াস মোশনের মধ্যে রয়েছে ওই পার্টিকেলসগুলো। তো এই পার্টিকেলসগুলো মোশনে কেন রয়েছে, আচ্ছা মোশনটার ক্যারেক্টারিস্টিক্স কি, দেখো সেই সময় কিন্তু অত বোঝেনি ওরা, জাস্ট ক্যারেক্টারিস্টিকগুলো দেখেছিল কি কি, যে ওটা কন্টিনিউয়াস, মানে কোনো সোর্স লাগছে না, অটোমেটিক, যেন কোথাও থেকে এনার্জি নিয়ে অটোমেটিক মোশনটা হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, ইটারনাল মানে থামছে না, চলতেই থাকছে, কোনো ঠিক নেই, ইরেগুলার আর র্যান্ডম। ঠিক আছে, নেক্সট এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি মেকানিক্যাল ভাইব্রেশন, তুমি যদি যে কন্টেনারের মধ্যে সলিউশনটা আছে সেটাকে যদি নাড়িয়ে দাও, তারপরও তোমার ওই একই রকমভাবে তোমার পার্টিকেলসগুলো কী হবে, ভাইব্রেট করবে, কোনো আলাদা কিছু ডিফারেন্স তুমি নোট করতে পারবে না। থার্ড কি, যত পার্টিকেলের সাইজ ছোট হবে তার মোশনটা তত বেশি হচ্ছে। ফোর্থ,
তুমি যে লিকুইডের মধ্যে পার্টিকেলটাকে সাসপেন্ড করে রেখেছো সেই লিকুইডটার ভিসকোসিটি যত কম হবে পার্টিকেলের মোশনটাও তত বেশি হবে। আর ফাইনাল যত টেম্পারেচার ইনক্রিজ করবে মোশনটা বাড়বে। এবার এটার এক্সপ্লেনেশনটা কি, এক্সপ্লেনেশনটা লিখেছি, চলো তোমাদেরকে একটু আইডিয়া দিই। এখানটায় একটা ফ্লাকচুয়েশন বলে একটা কেস আমি বলেছি। দেখো সবার আগে ব্রাউনিয়ান মোশনের আইডিয়া হচ্ছে যে এই ব্রাউনিয়ান পার্টিকেল যেটা পোলেন গ্রেনস তুমি বলতে পারো, সেটা কোথায় রয়েছে? জলের মধ্যে রয়েছে, মানে চারপাশে আমার কি আছে? ওয়াটার রয়েছে। তো এবার মানে একটা ফ্লুইড, তাই তো? এবার ফ্লুইড মলিকিউলসগুলো কি করছে? সবসময় মুভ করছে। জল আর হাওয়া এটা তো এরম ভাবে, তাই তো আমি জানি সবসময় র্যান্ডম মোশনে থাকবে, ঠিক কি না? এবার এই পোলেন গ্রেনসটাকে যে ফ্লুইড মলিকিউলস রয়েছে তারা কি করছে? সব দিক থেকে একে অ্যাটাক করছে বা ইম্প্যাক্ট করছে, যাকে বলবো সব দিক থেকে একে ধাক্কা দিচ্ছে। এবার এই ধাক্কাটা সব দিক থেকে সেম হবে, আর অ্যাভারেজ তাহলে আমার কি কোনো মোশন দেখা উচিত? সব দিক থেকে তো মানে মলিকিউলসগুলো আমার পোলেন গ্রেনসকে ধাক্কা দিচ্ছে। তুমি যদি তো সব দিক থেকে জিনিসটা ইকুয়াল হচ্ছে, ফোর্সটা ইকুয়াল হচ্ছে, ঠিক কি না? ধরো তুমি যদি পোলেন গ্রেনস না ভেবে তুমি একটা বড় কোনো জিনিস ভাবো, যে স্থির জল রয়েছে, স্থির জলে তুমি একটা মানে জলটা নড়ছে না আর কি, একদম স্থির হয়ে রয়েছে। তো তার মধ্যে তুমি কি করলে? একটা প্লাস্টিকের বল হালকা করে বসিয়ে দিলে, প্লাস্টিকের বলটা হালকা করে এই জলের মধ্যে বসিয়ে দিলে। তো তুমি কি এক্সপেক্ট করছো? প্লাস্টিকের বলটাকে কি তুমি নড়তে বা ভাইব্রেট করতে দেখবে? দেখবে না। কিন্তু প্লাস্টিকের বলটার ওপর তো জলের যে মলিকিউলস আছে সব দিক থেকে এসে ইম্প্যাক্ট করছে, ঠিক কি না? সব দিক থেকে এসে ধাক্কা দিচ্ছে মলিকিউলসগুলো। কিন্তু তাও আমি প্লাস্টিকের বলটাকে মোটামুটি স্থিরই দেখবো। কেন স্থির দেখবো বলো তো? কারণ অ্যাভারেজ ইম্প্যাক্টটা জিরো, ঠিক কি না? অ্যাভারেজ ইম্প্যাক্ট জিরো হচ্ছে, কারণ যেহেতু মলিকিউলসগুলো সব ডাইরেকশন থেকে এসে আমাকে পোলেন গ্রেনসে হিট করছে, তার জন্য অ্যাভারেজ ইম্প্যাক্টটা জিরো হওয়া উচিত। এটা অনেকটা, আচ্ছা ওই ইলেকট্রিসিটির ক্ষেত্রে পড়েছো, মনে পড়ছে যে কন্ডাক্টরে তো সবসময় ফ্রি ইলেকট্রন রয়েছে, কিন্তু আমরা কেন আর ফ্রি ইলেকট্রনগুলো তো মুভ করছে, কিন্তু আমরা কারেন্ট পাই না কেন? কন্ডাক্টরকে ছুলে কারেন্ট পাই না কেন? কারণ ইলেকট্রনগুলো র্যান্ডম মুভ করছে, তাই এটা টোটাল মানে নেট মোশন অফ ইলেকট্রনস ইজ জিরো ধরা হয়। একইভাবে এই কোনো একটা এরকম পার্টিকেল যদি জলের মধ্যে বা ফ্লুইডের মধ্যে থাকছে, তাকে সব দিক থেকে যেহেতু ইকুয়াল ইম্প্যাক্ট হচ্ছে, তাই জন্য এটার অ্যাভারেজ ইম্প্যাক্টটা নর্মালি জিরো হওয়া উচিত, ঠিক কি না? কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফেনোমেনাতে যেহেতু আর পোলেন গ্রেনসের সাইজ যেহেতু খুব ছোট, এই অ্যাভারেজ ভ্যালুটা সবসময় জিরো নাও হতে পারে। কোনো টাইমে এই অঞ্চলটায় ইম্প্যাক্টটা বেশি পড়লো আর এই অঞ্চলটায় ইম্প্যাক্টটা কম পড়লো, এটা হতেই পারে। মানে যদি তুমি অ্যাভারেজ দেখো, অ্যাভারেজ আমার ইম্প্যাক্টটা সবসময় জিরো হবে কারণ সব ডাইরেকশনে অ্যাভারেজ ইকুয়াল অ্যামাউন্ট অফ ইম্প্যাক্ট পড়ছে ফ্রম অল ডাইরেকশন। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি হতে পারে কি এই মিন ভ্যালু যেটা অ্যাভারেজ ভ্যালুর থেকে কখনো কখনো কোনো জিনিস ডেভিয়েট করে যায়। তার মানে হচ্ছে কি, তোমার হয়তো কখনো একটা অঞ্চলে বেশি ইম্প্যাক্ট পড়লো আর অন্য অঞ্চলটায় ইম্প্যাক্টটা কম পড়লো, কোনো সময় এটা হতেই পারে। তার মানে এখানটায় অ্যাভারেজ ভ্যালুটা থেকে একটু শিফট হয়েছে, অ্যাভারেজ যেটা জিরো ছিল অ্যাভারেজ থেকে একটা শিফট হয়েছে, অ্যাভারেজ ভ্যালু থেকে একটা শিফট হয়েছে। অ্যাভারেজ ভ্যালুটা জিরো হতো কিন্তু এখানে আর জিরো নেই, একটা অ্যাভারেজ এইদিকে মোশন হচ্ছে, হালকা মোশনটা হবে। তো এইরকম যে অ্যাভারেজ ভ্যালু থেকে শিফট হওয়া, এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ভাষায় ফ্লাকচুয়েশন। তো ফ্লাকচুয়েশনটা কি বুঝতে পারলে? তো কোনো একটা অ্যাভারেজ ভ্যালু সেটার অ্যাভারেজ মান থেকে সরে যাওয়া। যেমন এটার ক্ষেত্রে আমার সব দিক থেকে একই অ্যামাউন্ট অফ যেহেতু জলের মলিকিউলসগুলো অ্যাটাক করছে বা ইম্প্যাক্ট করছে পোলেন গ্রেনকে, তার জন্য আমার এটার অ্যাভারেজ ইম্প্যাক্টটা জিরো হওয়া উচিত। কিন্তু
কখনো কখনো এই অ্যাভারেজ ভ্যালুটা জিরো নাও হতে পারে, একটা অ্যাভারেজ ভ্যালু থেকে একটা শিফট হতে পারে, যে জিনিসটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। তো অ্যাভারেজ ভ্যালু থেকে শিফট হওয়া মানে কি, এক সাইডে ইম্প্যাক্টটা বেশি হচ্ছে, এক সাইডে ইম্প্যাক্টটা কম হচ্ছে, তাহলে পোলেন গ্রেনটা একটু লেফট সাইডে, লেফট থেকে রাইটে সরে যাবে না, ঠিক কি না? একটু সরে যাবে তো। তো এই ফ্লাকচুয়েশনটার জন্যই বলো। হ্যাঁ বললাম হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, ওটাই হবে, সরে যাবে। তো এই ফ্লাকচুয়েশনটার জন্যই কিন্তু আমার এই মোশনটা দেখা দিচ্ছে। আর তুমি খেয়াল করো, যত আমার সাইজটা ছোট হবে, মানে এই সাসপেন্ডেড পার্টিকেলটার, তার এক সাইডে ইম্প্যাক্ট হওয়ার চান্স অনেক বেশি। যত বড় হবে তাকে ওয়াটার মলিকিউলসগুলো সব দিক দিয়ে ইম্প্যাক্ট করছে, যত বড় সাইজ হবে। কিন্তু সাইজটা যত ছোট হবে তত তার চান্স আছে যে সে এক সাইডে বেশি ইম্প্যাক্ট পেলো আর এক সাইড দিয়ে কম ইম্প্যাক্ট পেলো। কারণ তখন তো মলিকিউলার সাইজটা আমার এই পোলেন গ্রেন হোক বা যে পার্টিকেলটা সাসপেন্ড হয়ে রয়েছে তার সাইজের সমান হয়ে গেল, প্রায় কাছাকাছি হয়ে গেছে, কম্প্যারেবল হয়ে গেছে। তো তখন আমার এই ফ্লাকচুয়েশনটা বেশি হবে। তার ফলে আমি কি দেখব, আমার ভাইব্রেশন দেখব, মানে মোশন দেখব। এই পোলেন গ্রেনসগুলোর বা এই সাসপেন্ডেড পার্টিকেলসগুলোর মধ্যে আমি মোশন দেখতে পাবো। ঠিক আছে, এই জিনিসটাকেই রবার্ট ব্রাউন সেই সময় দেখতে পেয়েছিলেন। আর পরে এটা বোঝা গেল যে এই জিনিসটা হচ্ছে কারণ কি, যে ফ্লুইড মলিকিউলস রয়েছে, ওয়াটার হোক বা এয়ার হোক, এরা কন্টিনিউয়াস র্যান্ডম মোশনের মধ্যে রয়েছে, যেটা টেম্পারেচারের সাথে ইনক্রিজ করে। অবভিয়াসলি যদি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায় তাহলে এই মলিকিউলসের ভেলোসিটি বাড়বে, তারা আরও বেশি এনার্জি দিয়ে ইম্প্যাক্ট করবে এই সাসপেন্ডেড পার্টিকেলটাকে, তার ফলে আরও বেশি আমি মানে ওই পার্টিকেলসগুলোর মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্রাউনিয়ান মোশনের মেন আইডিয়াটা। এই এক্সপ্লেনেশনটা এখানটায় লেখা রয়েছে, এই ফ্লাকচুয়েশনের কেসটা এখানটায় বলেছি, যে ডেভিয়েশন ফ্রম মিন ভ্যালু, যেটাকে ফ্লাকচুয়েশন বলছি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা একটা আসে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ব্রাউনিয়ান পার্টিকেলস বা ল অফ অ্যাটমসফিয়ার। ঠিক আছে, ব্রাউনিয়ান পার্টিকেলসটা কি, এটা হচ্ছে গ্যাস। আমরা ব্রাউনিয়ান পার্টিকেলসগুলোকে ধরতে পারি যে গ্যাস মলিকিউলস যেগুলো আন্ডার ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে ল অফ অ্যাটমসফিয়ারটা বার করতে গিয়ে ব্রাউনিয়ান পার্টিকেলস বলতে আমরা ধরছি যে গ্যাস মলিকিউলস যেগুলো রয়েছে ইন ইকুইলিব্রিয়াম উইথ গ্র্যাভিটি। গ্যাস মলিকিউলসগুলো ইন ইকুইলিব্রিয়াম উইথ গ্র্যাভিটি রয়েছে, কারণ গ্যাসগুলো তো আমার সামওয়্যার আকাশের মধ্যে রয়েছে, তার উপর তো একটা সবসময় গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে। কিন্তু গ্যাসগুলো তো তাহলে তো সব গ্যাসগুলোকে তো নিচে চলে আসা উচিত, কিন্তু ওপরের দিকেও তো কিছু পরিমাণ গ্যাস পার্টিকেলস রয়েছে। তো কেন রয়েছে, কারণ তারা তাদের যে মোশন রয়েছে, গ্যাস পার্টিকেলসের যে চারদিকে মোশন রয়েছে, সেই মোশনটা আর জন্য বা তার উপর যে ফোর্সগুলো কাজ করছে আর কি, যে প্রেসার বা যাই বলো না কেন, সেই জিনিসটার সাথে গ্র্যাভিটি ইকুইলিব্রিয়াম হয়ে রয়েছে। তাই জন্য আকাশের মানে উপরের একটা অঞ্চলে আমার গ্যাসগুলো প্রায় বলতে গেলে স্থায়ী হয়ে রয়েছে আর কি। মানে এটা আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। মানে অ্যাটমসফিয়ারটা কি, ধরো যত হালকা পার্টিকেল হবে সেটা তো পৃথিবীর ওপরের দিকে থাকবে কিনা, গ্যাস তো হালকা, তাই জন্য ওরা তো পৃথিবীর ওপরে অ্যাটমসফিয়ারে থাকে। যত পার্টিকেলটা হালকা হবে, সেটা যেমন H2 গ্যাস যেটা সব থেকে হালকা, সেইগুলো তো একদম আপার অ্যাটমসফিয়ারের দিকে থাকবে। আর যত ভারী হবে, যেমন কার্বন ডাই অক্সাইড ভারী, সেইগুলো নিচের দিকে থাকবে। অক্সিজেন হালকা, তুলনামূলক ওটা সবসময় উপরের দিকে থাকবে। এরকম একটা আইডিয়া আছে না? তো আমি এখানে ধরছি যে এই গ্যাস পার্টিকেলসগুলো আমার আন্ডার ইকুইলিব্রিয়ামে রয়েছে অন দ্য অ্যাটমসফিয়ার। গ্যাস পার্টিকেলসগুলো আন্ডার ইকুইলিব্রিয়ামে রয়েছে অন দ্য অ্যাটমসফিয়ার। আর হাইটের সাথে তাদের প্রেসারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমরা দেখছি। এটা পৃথিবী থেকে উপরে অ্যাটমসফিয়ারে হাইটের সাথে তাদের প্রেসারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকেই আমরা দেখব। এটাকে আমরা দেখব এই ব্রাউনিয়ান যে পার্টিকেলসের যে কনসেপ্টটা আছে সেই আইডিয়াতে। কারণ ব্রাউনিয়ান, এখানে আমরা গ্যাস পার্টিকেলসগুলোকেও ব্রাউনিয়ান পার্টিকেলসের মতো ধরতে পারি, যারা কন্টিনিউয়াস মোশনে আছে। কেন মোশনে আছে? কারণ তার চারপাশে কি আছে, এই থার্মাল এনার্জি রয়েছে, হিট এনার্জি রয়েছে।
তো এই ক্যালকুলেশনটা আমরা দেখবো একটু, চলো। ধরো জমি থেকে অনেক ওপরে একটা গ্যাসের লেয়ার রয়েছে, এটার এরিয়া যেটা এরিয়া হচ্ছে 1, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1। এইটার হাইট হচ্ছে ধরো জেড, এটা জেড অ্যাক্সিস, আর এইটার যে হাইট হচ্ছে জেড প্লাস ডিজেড, ঠিক আছে। আর এই পয়েন্টে গ্যাসের প্রেসার যেটা আছে, গ্যাসের প্রেসার অ্যাট জেড, সেটা হচ্ছে পি, আর এই পয়েন্টে প্রেসার হচ্ছে পি প্লাস ডিপি। আর এই গ্যাসে এখানে যে গ্যাসের যে মলিকিউলসগুলো রয়েছে তার উপর গ্র্যাভিটি কাজ করছে এমজি, তাই তো। তাহলে নেট ফোর্স অন দিস, এই লেয়ার অফ গ্যাস, এই যে গ্যাসের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপর নেট ফোর্স কত, লেয়ার অফ গ্যাস, নেট ফোর্স, সেটা কি হবে? অবভিয়াসলি আমি দুটো যে প্রেসার রয়েছে পি প্লাস ডিপি আর পি, প্রেসারের সাথে এরিয়া গুণ করব, পি প্লাস ডিপি মাইনাস পি ইন্টু এরিয়া, তবেই আমি পি প্লাস ডিপি, তাহলেই আমি ফোর্সটা পাচ্ছি। তার সাথে আমার কি ফোর্স আছে এছাড়া আমার এখানটায় রয়েছে হচ্ছে, এটা যোগ হবে না বিয়োগ হবে, দাঁড়াও এক সেকেন্ড, এটা মোস্ট প্রবাবলি হ্যাঁ যোগ হয়ে যাচ্ছে, এমজি। এখানটায় আমার গ্র্যাভিটির ফোর্সটাও কাজ করছে তার উপর, পি প্লাস ডিপি ইন্টু এ প্লাস এমজি। তাহলে এখানটা আমি কি পাচ্ছি? এবার দেখো এটা 1, এটা আমি 1 ধরেছি, ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, আর ইউনিট ক্রস সেকশনাল এরিয়া যেহেতু, তাহলে এখানটায় আমার কি পড়ে থাকছে, শুধু ডিপি পড়ে থাকছে, প্লাস এম জি, এমটা হচ্ছে মাস। এবার গ্যাসের মাস তো সেরকম বলে কিছু হয় না, গ্যাসের বেস্ট হচ্ছে যদি আমরা ডেনসিটিটা বার করি, ডেনসিটিটা সবসময় কাজে লাগে, কারণ গ্যাসের মাস কিন্তু অ্যামাউন্টের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, তো ডেনসিটিটা আমরা গ্যাস বা ফ্লুইডের ক্ষেত্রে ডেনসিটিটা বেশি ম্যাটার করে। তাহলে এই লেয়ারটার ডেনসিটি যদি রো হয়, ডেনসিটিটা যদি রো হয়, তাহলে এই লেয়ারের মাস কত হবে? ডেনসিটি ইন্টু ভলিউম, মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম। এই অঞ্চলটার ভলিউম কত? ডিএ, এরিয়া হচ্ছে এ আর হাইট হচ্ছে ডিজেড। এবার এটা তো 1, তাহলে আমার অবভিয়াসলি মাস কত হয়ে গেল? রো ডিজেড, ঠিক আছে। তাহলে এইখানটায় আমার এমজির জায়গায় আমি কি লিখব? ডিপি প্লাস রো জি ডিজেড। এটা হচ্ছে নেট ফোর্স অন দ্য গ্যাস, অন দ্য লেয়ার অফ এয়ার, নেট ফোর্স অন দ্য লেয়ার অফ এয়ার। এবার as the gas is in equilibrium, গ্যাসটা তো ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে নেট ফোর্স কি? যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে নেট ফোর্স কি আছে? ইকুইলিব্রিয়ামে থাকা মানে নেট ফোর্স কিন্তু 0, নেট ফোর্স আমার 0। তাহলে আমার এখানটায় কি পেয়ে যাচ্ছি? ডিপি প্লাস রো জি ডিজেড, এই জিনিসটা আমার 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ডিপিটা কি পাচ্ছি? ডিপি ইকুয়ালস টু মাইনাস রো জি ডিজেড, ঠিক আছে। এবার আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু আরটি, তাহলে 1/v যেটা সেটা ইকুয়ালস টু পি বাই আরটি। আর তাহলে এখানে যদি আমি এম গুণ করে দিই, তাহলে রো ইকুয়ালস টু
m/v, m হচ্ছে মলিকুলার ওয়েট বা 1 মোল গ্যাসের ওয়েটটা, m/v দ্যাট ইজ mp/RT, mp/RT, কারণ আমি এখানে প্রেসারটা আনতে হবে, রোকে রাখলে চলবে না। তাহলে আমি এখানটায় কি পাচ্ছি, dp ইকুয়ালস টু মাইনাস mp/RT, এখানটায় g থাকছে, dz থাকছে। ঠিক আছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম dp ইকুয়ালস টু মাইনাস mp/RT g dz। ঠিক আছে, এই অবধি এটা মুছি। কারোর কোনো প্রশ্ন থাকলে করো এই অবধি। এই ব্যাপারটা বুঝতে পারছো তো, আমি গ্যাস কেন আকাশের মধ্যে রয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি বর্ণনা করছি আর কি। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে কি পেলাম, ডিপি ইকুয়ালস টু কি ছিল জানো, ডিপি ইকুয়ালস টু মাইনাস ছিল তো, মাইনাস mp/RT gdz, which implies dp/p equals to minus m/RT mg/RT dz। এবার এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করবো আমার নিচের লাইনটা সেট, এটা p0 থেকে p, এটাকে আমি ইন্টিগ্রেট করব একদম নিচে, মানে হাওয়া একদম মাটিতে প্রেসার, জলের মানে হাওয়ার প্রেসার হচ্ছে p0, আর এই জেড ডিস্টেন্স ওপরে আমার প্রেসারটা হচ্ছে সে p, আর এইখানটায় আমার জেড এর ভ্যালু জেড, এখানটায় আমার জেড এর ভ্যালু z0। তাহলে সেই অবস্থাতে ইন্টিগ্রেশনটা করছি p0 থেকে p dp/p equals to minus mg/RT ইন্টিগ্রেশন z0 থেকে z dz। যদি এটা ক্যালকুলেট করি অবভিয়াসলি আমি এখান থেকে পাবো ln p/p0 equals to minus mg/RT z minus z0, और ফাইনাল ফর্ম যেটা পাবো প্রেসারের ইকুয়েশন যেটা পাবো p equals to p0 e to the power minus mg/RT z minus z0। এটা এই যে ইকুয়েশনটা পেলাম, এটা আমায় বোঝাচ্ছে যে যত আমি ওপরের দিকে অ্যাটমসফিয়ারে ওপরের দিকে উঠবো তত আমার প্রেসার কিরমভাবে চেঞ্জ হবে, ওপরের দিকে উঠলে প্রেসার কিভাবে চেঞ্জ হবে সেটা আমার এই ইকুয়েশন থেকে আসছে। এই ইকুয়েশনটাকে বলে ল অফ অ্যাটমসফিয়ার, ল অফ অ্যাটমসফিয়ার, ল অফ অ্যাটমসফিয়ার। যত আমরা উপরের দিকে উঠবো জেড অ্যাক্সিস বরাবর, মানে অ্যাটমসফিয়ারে উপরের দিকে উঠবো, তত আমার কিভাবে চেঞ্জ করছে, যেখানে z0 এই হাইটটা, এবার হাইটগুলো তো আমাদের হাতে, হাইটগুলো তো আমরা মেজার করব। z0তে প্রেসার যদি আমরা জানি তাহলে জেড পয়েন্টে আমার প্রেসার কত হবে সেটা এটা হবে। এই ফর্মুলা মেনে চলবে ডিপেন্ডিং আপন গ্যাসগুলোর ওপর, গ্যাসের মাসের ওপর, টেম্পারেচারের ওপর। ঠিক আছে তো, আশা করছি এই অবধি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। বোরিং লাগছে কি খুব, এই টপিকটা একটুখানি বোরিং, কিছু করার নেই।